আর যদি মনে হয় না আচ্ছা তাহলে দেওয়ার দরকার নাই, হ্যাঁ। কারণ ওটা যে আমি তোমাদের বাড়তি একটা অপশন হিসেবে দিয়েছিলাম, যেমন দুটো অপশন কিন্তু একদম পুরো বাড়তি আমি তোমাদের সাথে কাজ করছি, সেটা হলো তোমাদের যে নন মেজর বলো যে সাবজেক্ট দুইটা, ওই দুটাও আমি তোমাদেরকে যে দিচ্ছি, এটা আর কোথাও দিচ্ছে বলো? না স্যার। আচ্ছা হ্যাঁ। তা সেটাও কেউ যদি তোমরা একটা ধারাবাহিকভাবে না নেও, সেটা আর কি বলবো। হ্যাঁ। তো ওটা আমি চালিয়ে যাব, ওটা স্যার আপাতত যারা চলবে, কিন্তু এই ডেলি হোমওয়ার্কের ব্যাপারটা নিয়ে আমি আর মানে কোনো কথা বলবো না বলেছি। হুম। এটা স্যার হচ্ছে। মানে হ্যাঁ। স্যার এটা মূলতটা কি মানে হোয়াটসঅ্যাপে সবাই দিত না, হাতে গোনা কয়েকজন ছাড়া। না, সেটার জন্যই আমি ওই কাজটা করেছি, যে আমি তো শেষে বুঝতে পারলাম যে অনেকেই তোমরা করছো না কাজগুলো, আর এখন তোমার সরাসরি ধরা পড়ছে যে কে কে করছে কে কে করছে না। হ্যাঁ বুঝতে স্যার। পারছো? কারণ হোয়াটসঅ্যাপে তো জি আমি স্যার। বুঝতে পারতাম, নাম জি ওখানে স্যার। দেওয়া থাকতো না, নাম্বার দেখে বুঝতাম না, মোবাইল নাম্বার, কিন্তু এখন যেহেতু আমি ইনবক্সে ঢুকছি সবার, বিশেষ করে খাতা জি চেক স্যার। করতে গিয়ে বা মাঝে মাঝে আমি চেক করি যে কারা ক্লাস করছে না, তাদের ব্যাপারটা কি, তারা কেন ক্লাসে আসছে না, কোনো কমেন্ট আমাকে করেছে কি না, এই বিষয়গুলো কিন্তু আমি চেক করি। হ্যাঁ। তো তোমরা হয়তো বা মনে করো ভর্তি হয়ে শেষ হয়ে গেছো এরকম, কিন্তু ব্যাপারটা আমি আন্তরিকতা দেখানোর চেষ্টা করছি, কিন্তু তোমরা শেষে দূরে চলে যাওয়ার চেষ্টা করছো। সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার, কিছু চাপ আমাকে দিতে হবে যাতে যারা তোমরা পারবা না আমার সাথে তাল মিলাতে, তোমরা এমনিই গ্রুপ থেকে চলে যাবা। আচ্ছা, আরেকটা বিষয় আমি বলি, এটা সবার জন্যই বলছি, সেটা হলো যে তোমরা অনেকে ক্লাস করো না। যখন আমি বলি তুমি কেন ক্লাস করছো না, বলতেছেন আমি এই মাসটা ক্লাস করিনি। তুমি যদি গ্রুপে থাকো, তাহলে আমি কেমন করে বুঝবো যে তুমি ক্লাস করছো কি করছো না? তোমার যদি মনে হয় যে তুমি কোনো মাস ক্লাস করবে না, তাহলে তুমি আগে থেকেই ক্লাস থেকে ব্যাচ থেকে গ্রুপ থেকে রিমুভ নিতে পারো, লিভ নিতে পারো, ঠিক আছে তো? কারণ তোমাকে গ্রুপে থাকলেই কিন্তু ফি গুনতে হবে, এটা আমি কিন্তু স্ট্রেটলি বলছি। গ্রুপে থাকলেই তোমাকে ফি গুনতে হবে, তুমি ক্লাস করো আর না করো। কারণ আমি জানি না তো তুমি ক্লাস করছো কি করছো না, তাই না? এই ব্যাপারগুলো কিন্তু আমাকে, আমি কিছু কিছু জিনিস আগে আমি এই বিষয়গুলো ফিয়ের ব্যাপারটা নিয়ে আমি কথাই বলতাম না, কিন্তু ইদানিং আমি এটা বলা শুরু করছি, কারণ এটা একটা চাপ হিসাবে কাজ করছে। আমি কিন্তু এরকমটাকে কখনো করিনি যে 3-4, কিন্তু এখন দেখতেছি তোমরা আগের ছেলে মেয়ে কিছুটা রেগুলার থাকলেও তোমাদের ব্যাপারটা থেকে খুবই যেন ইরেগুলার শুরু হয়ে গেছে। হুম। তো এগুলো আমি আর চাই না হোক। আচ্ছা, তো এই পয়েম নিয়ে কারো কোনো কথা আছে আপাতত? জি স্যার। হ্যাঁ। তোমরা একটু, হ্যাঁ, যারা নতুন মানে অন্য ব্যাচে তারা একটু অপেক্ষা করো কিছুক্ষণ, হ্যাঁ। আমি তারপর শুরু করছি। তো বলো কোথায় কি সমস্যা? স্যার টারসেট, এই টারসেটটা কি স্যার, এটা বুঝি নাই। টার্সেট। টার্সেট হচ্ছে এর অ্যান এবিসি অফ ইংলিশ লিটারেচার বইটা আছে। জি স্যার, এটার 65 নাম্বার পেজেই আছে, এখানে এটাই বুঝি নাই কি বলছে। হ্যাঁ, ওখানে তুমি পড়ো দেখি কি বলছে। আর ওর টু দ্য ওয়েস্ট উইন্ডে যাও, দিয়ে দুটার সাথে এটা মেলাও, কি বলছে একটু পড়ো, তুমি পড়ো আগে। হুম। পড়ে ফেলো দেখি। এ টার্স। থ্রি ইউনিট, হ্যাঁ বলো। a 3 line verse unit in which all lines rhyme either with each other or with the lines of an adjoining tercet. হ্যাঁ, অ্যাজয়নিং টার্সেট, 65 পেজ, তাই না? হুম। জি স্যার। এই যে এটা হচ্ছে কি এক ধরনের স্টেঞ্জা, স্টেঞ্জা ফর্ম। হুম। টার্সেট কি এক ধরনের স্টেঞ্জা ফর্ম। তাহলে এটা হচ্ছে 3 লাইন স্টেঞ্জা। টার্সেট হচ্ছে 3 লাইন স্টেঞ্জা, এমনকি তোমার এখানে যে টারজারাইমা আছে এটাও কিন্তু 3 লাইন স্টেঞ্জা। টারজারাইমা কি বললাম? 3 লাইন স্টেঞ্জা, যার ভিতরে দেখো ওর টু দ্য ওয়েস্ট উইন্ডে এক একটা যে পার্ট আছে, পার্টের ভিতরে যে ভাগগুলো আছে সেই ভাগের ভিতরে দেখো তো কয়টা করে স্টেঞ্জা আছে। এই যে প্রথম পার্টে কয়টা স্টেঞ্জা আছে এখানে বলো? স্যার তিনটা। এখানে 1 2 3 4 5, 5টা স্টেঞ্জা আছে। 5টা। এবং এই স্টেঞ্জাতে কয়টা লাইন? 3টা। এই স্টেঞ্জাতে 3টা, তিনটা। এই তারপরে এই প্রথম 4টা স্টেঞ্জাতে 3টা করে লাইন আছে, ঠিক আছে তো? জি আর স্যার। শেষে আছে কি কাপলেট, না? 2 লাইন স্টেঞ্জা হচ্ছে জি জি স্যার। স্যার। একটা কাপলেট, 2 লাইন স্টেঞ্জা। এখন দেখো তো, একটু রাইম স্কিমটা খেয়াল করো। এটা হচ্ছে বিং, এটা হচ্ছে ফ্লিং। তাহলে প্রথম লাইনের সাথে তৃতীয় লাইন স্টেঞ্জা, কিন্তু দ্বিতীয় লাইনের কি অবস্থা হলো? সে কি কারোর সাথে রাইম করছে? স্যার ওই যে সেকেন্ড স্টেজ ডেড হ্যাঁ, রেড। সেকেন্ড স্টেঞ্জার প্রথম লাইনের সাথে, এবং সেই প্রথম লাইন আবার পরবর্তী তৃতীয় লাইনের থার্ড সাথে লাইন। স্টেঞ্জা করছে। আবার এখানে যখন দ্বিতীয় লাইন যাচ্ছ দাও,
তার হচ্ছে দ, এটা হচ্ছে লো। হুম, তাহলে এখানকার দ্বিতীয় লাইন আবার পরবর্তী প্রথম এবং তৃতীয় লাইনের সাথে রাইম করছে, আবার দ্বিতীয়টা আবার করছে কি পরবর্তী আবার স্ট্রেঞ্জার প্রথম এবং তৃতীয় লাইনের সাথে স্ট্রেঞ্জার করছে। এই এয়ার হয়ে গেছে হোয়ার আর হেয়ার। হ্যাঁ, তো এইভাবে এটাকে বলা হচ্ছে কি এক ধরনের মানে কি বলবো, ইন্টারলকড মানে হচ্ছে সুতার মতো বোনানো, মনে হচ্ছে না যেন এই স্ট্রেঞ্জার সাথে এই স্ট্রেঞ্জার একটা লিঙ্ক আছে না? তাহলে জি স্যার। এর সাথে লিঙ্কড হয়ে গেছে এই লাইনটা এবং এই লাইনটা। আবার দেখো তারপর হচ্ছে এর সাথে লিঙ্কড হয়ে গেছে এই লাইনটা অনেকটা হয় সেই জালের বা কাপড়ের সেই সুতা বোনানোর মতো না, যে আগেরটার সাথে পরেরটার আবার লিঙ্কড হয়ে গেছে। আবার এটার সাথে আবার এই দুটার লিঙ্কড হয়েছে। হ্যাঁ, দেখো এটার সাথে এই দুটা, এগুলোকে বলা হয় ইন্টারলকড, মানে একটার সাথে আরেকটাকে মানে এই স্ট্রেঞ্জার সাথে লক করেছে কে, এই মাঝখানের এই লাইনটা নাকি। আবার এর সাথে মানে এর স্ট্রেঞ্জার সাথে লক করেছে কে, মানে এই সুতার সাথে এই স্ট্রেঞ্জার ঝুলে আছে বা লেগে আছে। তো এই জাতীয় ইন্টারলক যে স্ট্রেঞ্জার সেটাকে বলা হয় টারজারাইমা। খেয়াল করো, টারজারাইমা। আর 3 লাইন স্ট্রেঞ্জার ইন্টারলক উইথ অ্যাজয়েনিং স্ট্রেঞ্জার্স, মানে অ্যাজয়েনিং মানে কি পাশাপাশি, মানে ঠিক পরেরটা। তাহলে এটার সাথে লেগে আছে এইটা, আবার এটার সাথে লেগে আছে এইটা, আবার এটার সাথে লেগে আছে এইটা। এটার সাথে কি এটা লেগে আছে প্রথম স্ট্রেঞ্জার সাথে, কি তৃতীয় স্ট্রেঞ্জার না দ্বিতীয় স্ট্রেঞ্জার লেগে আছে, কোনটা? দ্বিতীয় দ্বিতীয় স্ট্রেঞ্জার। স্ট্রেঞ্জার। তাহলে দ্বিতীয় অ্যাজয়েনিং মানে স্টেন্সার। কাছাকাছি, কাছাকাছি স্ট্রেঞ্জারটা লেগে থাকবে। ঠিক, দ্বিতীয় স্ট্রেঞ্জার হ্যাঁ, স্যার। তাই বলছি এটা হচ্ছে ইন্টারলকড। আর 3 লাইন স্ট্রেঞ্জার ইন্টারলকড উইথ অ্যাজয়েনিং স্ট্রেঞ্জার অ্যাকর্ডিং টু দ্য ফর্মুলা। দেখো এ বি এ, এবার বি গেল এই জায়গায়, বি সি বি, এবার সি গেল এই জায়গায়, সি ডি সি, এইভাবে চলতে থাকবে। এখানে কি তাই হয়েছে না? দেখো এ বি এ, এবার বি সি বি নাকি, এবার হচ্ছে সি জি ডি স্যার। সি, এবার ডি, তাই তো এটা হচ্ছে কি ই ডি ই ডি নাকি। এইভাবে জি করে স্যার। আবার কি ই ই ই, মানে এটা যেহেতু কাপলেটও আমরা জানি যে দুটো লাইন স্ট্রেঞ্জার হয় রাইম করে, সেই হিসাবে সরি। এইটাকে বলা হচ্ছে ইন্টারলক, এটা হচ্ছে টারজারাইমা। এবার যখন তুমি টারসেট বলবা, এই টারসেটটা আবার কি হয়ে যাবে দেখো, আ 3 লাইন ভার্স ইউনিট ইন হুইচ অল লাইনস রাইম, অল লাইন রাইমস আইদার উইথ ইচ আদার। দেখো তো এইখানে কি প্রত্যেকটা লাইন প্রত্যেকের সাথে কি রাইম করছে? না স্যার। না, এই মাঝখানের লাইনটা এর কিন্তু সাথে 3। পরবর্তী তিনটার সাথে করেনি। তাহলে ইচ আদার প্রত্যেকের সাথে রাইম করবে, কিন্তু এখানে হচ্ছে না, যেহেতু আইদার আছে। আইদার তারা প্রত্যেক লাইনের সাথে নিজেদের ভিতরে রাইম করবে উইথ ইচ আদার অর উইথ দ্য ফলোয়িং লাইন্স অফ অ্যান অ্যাডজয়েনিং টারসেট। তাহলে এখানে কি অথবা ফলোয়িং লাইনের সাথে, এই লাইনের সাথে এটা করছে না, দেখো। তাহলে এটার সাথে এটা করছে, কিন্তু এই লাইনটা আবার পরবর্তী লাইনের সাথে করছে, কিন্তু এটা ইন্টারলক না। তাহলে টারসেট হতে হলে ইন্টারলকিংয়ের বিষয়টা থাকবে না। হয় তারা নিজেদের ভিতরে রাইম করবে যে 3টাই এ বা 3টাই বি বা 3টাই সি, ঠিক আছে না, অথবা কোনো একটা লাইন গিয়ে পরবর্তী লাইনের সাথে মিলে যাবে। অতএব টারসেট হতে হলে ইন্টারলক আছে কি আছে না সেটা গুরুত্বপূর্ণ না, বুঝতে পারছো? কিন্তু টারজারাইমা হতে হলে কি ইন্টারলকড হওয়াটা হচ্ছে গুরুত্বপূর্ণ, মনে থাকবে। জি স্যার। এখানে যেটা বলছে দ্য ফার্স্ট 12 লাইন্স অফ ইচ সেকশন অফ শেলিস ওড টু দ্য ওয়েস্ট উইন্ড আর অ্যারেঞ্জড ইন 4 টারজারাইমা স্ট্রেঞ্জার্স অ্যান্ড দ্য লাস্ট 2 লাইন্স আর আ কাপলেট। এইটা যেটা উদাহরণ এখানে এই যে দেওয়া হয়েছে দেখো। তাহলে এগুলোও কি এক ধরনের টারসেট। হ্যাঁ, এগুলোও কিন্তু এক ধরনের টারসেট, কিন্তু যখন টারজারাইমা বলবে তখন মোটামুটি ইন্টারলকিংয়ের ব্যাপারটা এসে যাবে। এইটা ঠিক আছে। জি স্যার। আচ্ছা, তো তারপরে বলো আর যদি কারো কোনো প্রবলেম থাকে। স্যার আর একটা প্রবলেম ছিল এই যে অনোমেটোফিয়া না, এটা স্যার কি? আচ্ছা, মেটোপিয়া নিয়ে আমি পরে আর একটা কবিতাতে দেখাবো, ঠিক আছে তো। জি স্যার। অন্য একটা কবিতার সাথে উদাহরণ দিয়ে তারপর দেখাবো, এখন আর ওটা নিয়ে কথা বলবো না। হ্যাঁ, যেহেতু আমাদের লিটারি টার্মসগুলো এখনো বাদ আছে কিছু, ওইটা নিয়ে আমরা একটানা যখন কবিতাগুলো অধিকাংশ পড়া হয়ে যাবে তখন তোমাকে আমি উদাহরণগুলো বলতে পারবো, তখন আমরা লিটারি টার্মগুলো নিয়ে কথা বলবো, ঠিক আছে। জি স্যার। আচ্ছা, তাহলে ইয়াগুলো তো পড়ছো, ব্রড কোশ্চেনগুলো তো পড়েছো তাই না সবাই? 3 আর 9 ওয়েস্ট উইন্ডের, 2 আর 3 অটামের।
আর কবিতাগুলো একটু রিভাইজ করতে বলেছিলাম। আর হিস্ট্রি অফ দ্য ইমার্জেন্সি অফ ইন্ডিয়া বাংলাদেশ 6 তোমরা নিশ্চয়ই পড়া শুরু করেছো, পড়তে থাকো। এটা শেষ হলে কিন্তু এই সপ্তাহ পরে কিন্তু আমরা ডেট দিয়ে দিব এটার জন্য টেস্টের, হ্যাঁ। আচ্ছা, তো তাহলে আমরা আমাদের টপিকটা আজকে চেঞ্জ করি, হ্যাঁ, যেহেতু পয়েন্ট বেশ পড়ে ফেললাম অর্ধেক মতো। এখন আমরা চলে যাব আমাদের প্রোজে। প্রোজ কী কী পড়া হয়েছিল এবার একটু বলো। স্যার অফ স্টাডিজ, ক্যাট ইন দ্য রেন, লাঞ্চন, আর আরেকটা কি জানো, লেটার টু লর্ড। লর্ড চেমসফোর্ড, তাই তো? হুম। জি স্যার। আচ্ছা, তাহলে আমরা একটু দেখি। তার মানে এখানে আমরা আচ্ছা এখানে কেন 2টা নন ফিকশন আর 2টা ফিকশন। এখন আমরা মোটামুটি এই যে, তাহলে আমাদের এখান থেকে অফ স্টাডিজ হয়েছে, লেটার টু লর্ড চেমসফোর্ড হয়েছে, তাই তো? এখান থেকে লাঞ্চন হয়েছে এবং ক্যাট ইন দ্য রেন হয়েছে। হুম। এবার আমরা দুটা দুটা চারটা পড়ে ফেলবো, ঠিক আছে? তো প্রথমে একটা নন ফিকশন পড়বো, তারপর আর একটা ফিকশন পড়বো, তারপর আর একটা নন ফিকশন পড়বো, তারপর আর একটা ফিকশন পড়বো। এইভাবে করে আমরা আগিয়ে যাব, ঠিক আছে? তো প্রথমে আমরা একটা ইন্টারেস্টিং গল্প পড়বো যেটা আমাদের বুঝতে সহজ হবে, তারপরে একটা ডিফিকাল্ট ওয়ান পড়বো যাতে দুটা মিলে আমরা কাজটা করতে পারি, হ্যাঁ। তো আজকে আমরা যেটা পড়বো সেটা হলো শুটিং অ্যান এলিফ্যান্ট। এটাকে আমরা দ্রুত শেষ করতে পারবো কারণ এটা একটু মানে স্টোরি টাইপের। এটাকে আমরা একটু আজকে শেষ করে ফেলবো। তো এটা মনে হয় অনেকের পড়া থাকতে পারে, কলেজ তো পড়েছো জি অনেকে স্যার। নাকি? আচ্ছা, জি জি স্যার। স্যার। আচ্ছা, ভেরি গুড। তাহলে আরও বুঝতে সহজ হবে। আর যদি কোথাও কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই বলবা, আমরা একটু দ্রুত যাওয়ার চেষ্টা করবো এটাতে, হ্যাঁ। কারণ এটা স্টোরি রিলেটেড তো আশা করি তোমাদের বুঝতে খুব একটা সমস্যা হবে না। একটু ইয়া করে নিই। আচ্ছা, বাকি যারা দ্বিতীয় ব্যাচের আছো সবাই আছো তো? হলো, জি স্যার। জি স্যার। ভেরি গুড। জি স্যার। যারা রেগুলার হওয়ার তারাই আছে, দেখো সব মিলে মনে হয় কত 70, হ্যাঁ 72, এইটাই 30-30-40, মানে ওই কোটা ঠিক ঠিক আছে নাকি? আর দ্বিতীয় ব্যাচে যারা আসছো তারা কোনো আইডি নাম্বার দিবা না, যারা হচ্ছে প্রথম ব্যাচে তারা শুধু আইডি নাম্বার দিবা, হ্যাঁ। এটা আমি অবশ্য দ্বিতীয় ব্যাচে যারা তাদেরকে আমি কিন্তু মেসেজে দিয়েছিলাম যে তোমাদের আইডি নাম্বার আপাতত দেওয়ার দরকার নেই। হুম। আচ্ছা, তাহলে আবার আমি আইডি নাম্বার মিলাতে পারবো না যে আসলে কাদের কী অবস্থা। ওকে, তাহলে এটা আমি কেটে দিলাম। দ্য শুটিং অ্যান এলিফ্যান্ট। স্যার রেকর্ডিং হচ্ছে তো? হ্যাঁ, রেকর্ডিং হচ্ছে। শুটিং অ্যান এলিফ্যান্ট, হোয়াট ইজ ইট, হোয়াট ইজ দ্য টাইটেল সিগনিফাই, বলো তো। তোমাদের একটা সবার একটা কাজ সেই থাকলো, তোমাদের একটা কাজ দিব, সেটা হলো ব্রিটিশদের প্রতি তোমাদের এই জর্জ অরওয়েল সম্পর্কে তোমরা তোমাদের বই থেকে হোক বা ইন্টারনেটে সার্চ দিয়ে হোক তার সম্পর্কে 2 পেজের একটা ছোট্ট প্যারাগ্রাফ লিখবা, যা যা ইনফরমেশন পাবো, ঠিক আছে তো? জর্জ অরওয়েল কে ওকে স্যার। ছিলেন, কোথায় কাজ করেছেন, তার জন্ম কোথায়, তারপরে হচ্ছে তিনি কী হিসাবে কাজ করেছেন, তার কাজ ভালো লাগেনি ইত্যাদি ইত্যাদি সম্পর্কে তোমরা 2 পেজের একটা ছোট্ট প্যারাগ্রাফ লিখে আমাকে সবাই আগামী ক্লাসের মধ্যে নিজ নিজ ইনবক্সে দিয়ে দিবা, ঠিক আছে? ক্লাস ওয়ার্ক স্যার। হ্যাঁ, সরি বলো। স্যার হ্যাঁ, আমাদের আবার কাল আছে, কালকেই হ্যাঁ, দিতে হবে। এটা ক্লাস ওয়ার্ক, হ্যাঁ এটা ক্লাস ওয়ার্ক না। এই শুটিং অ্যান এলিফ্যান্ট যেদিন পড়াবো মানে প্রথম ব্যাচ যেদিন আসবে সেই দিনের আগে, ঠিক আছে? কালকের মধ্যে না, দ্বিতীয় ব্যাচ যাতে হচ্ছে তার কালকের মধ্যে না, এটা হচ্ছে তৃতীয় দিন আবার শুটিং অ্যান এলিফ্যান্ট যেদিন পড়াবো ওই দিন, ঠিক আছে? হ্যাঁ, তাহলে এটা হলো ক্লাস ওয়ার্ক। ক্লাস ওয়ার্কটা কী থাকলো আবার একটু বলো সবাই, কারণ অনেকে বুঝতে পারে না, আমি এই জন্য বলছি। জর্জ অরওয়েল স্যার জর্জ ওয়েল হ্যাঁ, সম্পর্কে হ্যাঁ, দেওয়া। 2 পেজ প্যারাগ্রাফ, ঠিক আছে তো? স্যার অন দ্য লাইফ অ্যান্ড ওয়ার্কস অন জর্জ অরওয়েল। এটা একটু এটা একটু সবাই কাজটা করে ফেলবা। ওকে, সো ইউ ক্যান স্টার্ট দ্য ওয়ার্ক। আমরা প্রথমে কাজটা শুরু করি, তারপর দেখো যে পড়তে গেলে তুমি যখন ওটা পড়বা তখন এর সাথে মিলিয়ে ফেলতে পারবা। তা জর্জ অরওয়েল হিমসেলফ ইজ স্পিকিং অ্যাবাউট হিজ experience when he worked as a police officer. George Orwell was actually a police officer. He was
অন from Britain or England, and you know about the colonialism or imperialism, এটা নিয়ে আমি পরে কথা বলবো। আগে কয়েকটা জিনিস পড়ে নিলে আমরা বুঝতে পারবো বিষয়টা, যেহেতু আমরা লেটার টু লর্ড চেমসফোর্ড পড়েছি। তারপরে এই দুটো মিলে আমরা একটা ওই যে কলোনিয়ালিজম এবং ইম্পেরিয়ালিজম কি, এই দুটো সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করব। আগে একটু আইডিয়াটা নিয়ে নিই। তাহলে তিনি কোথায় কাজ করতেন? বার্মা। বার্মা বলে বর্তমানে কোনো দেশ আছে বলো তো? মায়ানমার তো ছিল জি স্যার। স্যার, মায়ানমার। হ্যাঁ, মায়ানমার সেটা আগে বার্মা নামে পরিচিত ছিল, তাই তো? তা আমরা একটু দেখি মৌলমেইন ইন লোয়ার বার্মা। আমরা একটু ম্যাপে দেখি যে আসলে জায়গাটা কোন জায়গায়, আমাদের দিক থেকে কতটুকু দূরে। এইটা হচ্ছে দেখো মৌলমাইন, এটা একটু বানানটা দেখো। আমরা জানি যে আমাদের ভারতীয় উপমহাদেশ, তাই তো? এই যে দেখো বাংলাদেশ কোথায় জানো তো? এই যে বাংলাদেশ, হ্যাঁ দেখতে পাচ্ছ সবাই? জি এই স্যার। যে আমরা বাংলাদেশের, আর এই হচ্ছে বার্মার এই জায়গাতে দেখা যাচ্ছে, এই জায়গায় হচ্ছে। তাহলে পুরো ব্রিটিশদের অধীনতা ছিল কতটুকু পর্যন্ত? এই পুরোটা পর্যন্ত ব্রিটিশদের কিন্তু একটা অধীনতা ছিল। তখন তো আমরা জানি যে পাকিস্তান, ইন্ডিয়া, হ্যাঁ, তারপর হচ্ছে নেপাল, ভুটান, মায়ানমার, এইগুলো কিন্তু সব একই অঞ্চল ছিল। হ্যাঁ, এই যে এখন যে অনেকগুলো দেশ হয়ে গেছে, এগুলো কিন্তু এতটা ভাগ ছিল না এক সময়। হুম, এবং এত বর্ডার ছিল না। তো সেই সময় ব্রিটিশরা এখানে যে শাসন করতো, তো ইন্ডিয়াতে কারো দায়িত্বে ছিল ইন্ডিয়াতে থাকা, তাই তো? কারো দায়িত্বে ছিল তোমার এদিকে মায়ানমার এই অংশে থাকা। সব জায়গাতে তাদের একটা কিন্তু মানে কি ছিল, একটা যে রুলিংয়ের যে একটা প্রভাব সেটা কিন্তু ছিল, যেটা বলছে এম্পায়ার। হ্যাঁ, তো এই মৌলমেন এটা হলো কি একটা, কি বলো, একটা শহর নাকি? এই এই জায়গাতে আমরা দেখব, সরি এইখানে আমি কোথায় চলে গেছি। হ্যাঁ, তো যাই হোক আমরা দেখি সেই মৌলমেন শহরে তিনি পুলিশ অফিসার হিসেবে কাজ করতেন ইন লোয়ার বার্মা। তো তার এক্সপিরিয়েন্স কেমন ছিল? আই ওয়াজ হেইটেড বাই লার্জ নাম্বার অফ পিপল। অসংখ্য মানুষ, মানে এখানকার অধিকাংশ মানুষই বলা যায় কি করতো, আমাকে ঘৃণা করতো। এটা অ্যাক্টিভ, ঘৃণা করতো। অ্যাক্টিভ না প্যাসিভে আছে বলো তো? আই ওয়াজ হেইটেড। হুম, হ্যাঁ, Passive. আমাকে ঘৃণা করা হতো নাকি, মানে প্যাসিভ, আমাকে ঘৃণা করা হতো কাদের দ্বারা? বাই লার্জ নাম্বার অফ পিপল। হুম, অ্যান্ড দ্য অনলি টাইম ইন মাই লাইফ, জীবনে একটা নির্দিষ্ট সময় আছে, সেই সময়ে দ্যাট আই হ্যাভ বিন ইম্পর্টেন্ট এনাফ, যে আমি তাদের কাছে খুব একটা গুরুত্বপূর্ণ মানুষে রূপান্তরিত হয়েছিলাম। যে জীবনে আমি এখানে অনেক মানুষের কাছে গুরুত্বপূর্ণ হয়েছি, বা এখানে আমি যে ছিলাম, জীবনে একবারই ঘটেছে যে যে সকল মানুষ আমাকে ঘৃণা করতো, সেই সকল মানুষের কাছে আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষে রূপান্তরিত হয়েছিলাম। ফর দিস টু হ্যাপেন, এবং এটা আমার জন্য ঘটেছিল এমনটাই, যে এমন একটা ঘটনা ঘটেছিল যার জন্য আমি কী ছিলাম, সকলের কাছে খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বে রূপান্তরিত হয়েছিলাম। কেমন ঘটনাটা ছিল? আই ওয়াজ সাব ডিভিশনাল পুলিশ অফিসার। আমি কি ছিলাম? অফ দ্য টাউন, ওই টাউনের সাব ডিভিশনাল পুলিশ অফিসার হিসেবে কাজ করতাম। হুম, দেখো তো আমরা যদি একটু দেখে আসি জর্জ অরওয়েলের ব্যাপারটা, একটু আমরা দেখি। দেখো এই যে দেখতে পাচ্ছ, পুলিশ অফিসারের মতো লাগতেছে নাকি? চুল টুল কাটা সহ সব মিলে পুলিশ অফিসারই লাগতেছে। জি স্যার, গোফটা আরো বেশি ফুটে হ্যাঁ, উঠছে। গোপটা দেখে আরো ভয়ানক ভয়ানক লাগতেছে। তাহলে তখন তো ব্রিটিশ আমলে তো এরকমই ছিল, মানে গোপেদের। হ্যাঁ হ্যাঁ, পুলিশদের এরকম গোপ একটা ছিল নাকি, যেটা এখন ইন্ডিয়ান যারা থাকে তাদের দেখা যায়। আচ্ছা, ওনার অরিজিনাল নাম কি? এরিক আর্থার ব্লেয়ার। তার পেন নেম হচ্ছে কিন্তু জর্জ অরওয়েল। তিনি ছিলেন একজন ইংলিশ নভেলিস্ট, এসেইস্ট, জার্নালিস্ট অ্যান্ড ক্রিটিক। এবং সবচেয়ে বড় কথা হলো তিনি 1903 সালে জন্মগ্রহণ করেন আর 1950 সালে মারা যান। তাহলে এখানে তার বিশেষ কিছু রাইটিং আছে। দেখো, যদি আমরা তার মানে রাইটিং পেশাগত দিক থেকে দেখি, তিনি ছিলেন কি একজন নভেলিস্ট, এসেইস্ট, এইটা। আর দেখো এইখানে সিভিল ওয়ার, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, আচ্ছা
His স্যার মাঝে মাঝে স্ক্রিন অফ হয়ে যায় স্যার। এই যে দেখো এইখানে একটু খেয়াল করো, বলছে ব্লেয়ার্স ম্যাটার্নাল গ্র্যান্ডমাদার লিভড অ্যাট মোলমেইন, সেখানে তার দাদি থাকতো এই মোলমেইনে। সো হি চুজ আ পজিশন ইন বার্মা, দেন স্টিল আ প্রভিন্স অফ ব্রিটিশ ইন্ডিয়া। তখনও জায়গাটা কিন্তু ব্রিটিশ ইন্ডিয়ার অংশ ছিল। ইন অক্টোবর 1922 হি সেলড অন বোর্ড এসএস, এটা সেখানে তারপরে সে কাজ দেখো, টু জয়েন ইন্ডিয়ান ইম্পেরিয়াল পুলিশ ইন বার্মা। ইন্ডিয়ান ইম্পেরিয়াল পুলিশে সে যোগ দিল কত সালে? 1922। ঠিক আছে তো। তারপরে মানে এই লাইফটা তার খুব একটা পছন্দ হয়নি। হ্যাঁ, তার বলছে দেখো এইখানে এই দেখো, ব্লেয়ার রিকল্ড দ্য হি ফেসড হস্টিলিটি ফ্রম দ্য বার্মিজ। সে বার্মিজদের কাছ থেকে যে একটা হস্টিলিটি, সেটা সে বারবার মনে করে, এবং এটা পেয়েছে কোথায় দেখো, ইন দ্য এন্ড। এটা কিন্তু তোমার এই যে শুটিং অ্যান্ড এলিফেন্টেরই একটা লাইন, যে এই লাইনের মাধ্যমে বোঝা যাচ্ছে যে সে জীবনটা তার খুব একটা পছন্দ হয়নি। তার জন্য সে কী করলো দেখো, in 1926 he moved to Moulmein where his maternal grandmother lived. At the end of that year he was assigned to where he contracted এত এই যে দেখো ডেঙ্গু ফেভারে কিন্তু তার আক্রান্ত হয় 1927. Entitled to live in England that year, he allowed to return in July due to his illness. While on leave in England, on holiday with his family in Cornwall, September 1927, he reappraised his life. Deciding against returning to Burma, he resigned from the Indian, দেখো তাহলে কত সালে সে রিজাইন করে? 1927. He reappraised his life, আবার পুনরায় সে ভাবে, ডিসাইডিং এগেইনস্ট রিটার্নিং টু বার্মা, সে আর মানে বার্মাতে ফিরবে না বলে সিদ্ধান্ত নিল। হ্যাঁ, আর এ কারণে হি রিজাইন ফ্রম দ্য ইন্ডিয়ান ইম্পেরিয়াল পুলিশ টু বিকাম আ রাইটার। হ্যাঁ, উইথ ইফেক্ট ফ্রম 12/1928 আফটার আ 5.5 years অফ সার্ভিস। তাহলে কত বছর সে সার্ভিস করেছিল এখানে? সাড়ে পাঁচ বছর। 5.5 বছর, তাই তো? 5.5 5.5 বছর। হ্যাঁ, তাহলে হচ্ছে 1922 টু 1928 অফিসিয়ালি সে এই চাকরিটা ছেড়ে দেয়। হি ড্রু অন হিজ এক্সপিরিয়েন্স ইন দ্য বার্মা পুলিশ ফর দ্য নভেল বার্মিজ ডেজ। তাহলে বার্মিজ ডেজ নামে একটা নভেল আছে যেখানে তিনি আরও বেশি এক্সপিরিয়েন্স শেয়ার করেছেন। আর তার এসে ইন অ্যান্ড দ্য এসে ইজ আ হ্যাঙ্গিং, এটা একটা এসে, আর একটা হচ্ছে শুটিং অ্যান এলিফ্যান্ট 1936, এটা তিনি লেখেন। সেখানে তিনি দেখিয়েছেন তার খারাপ যে এক্সপিরিয়েন্সগুলো, যে আসলে ব্রিটেন ইম্পেরিয়ালিস্টের অংশ হিসাবে তিনি যে কাজ করেছেন সেগুলোর তার যে খারাপ প্রভাব এক্সপিরিয়েন্স, সেগুলোকে তিনি এইগুলোর মাধ্যমে দেখিয়েছেন। তা তার একটা অভিজ্ঞতা আমরা এখন এই নভেলের মাধ্যমে, মানে এই ফিকশনের মাধ্যমে, নন ফিকশনের মাধ্যমে দেখব। তাই বলছে কি, আই ওয়াজ সাব ডিভিশনাল পুলিশ অফিসার অফ দ্য টাউন। তাহলে এই যে এটা যিনি লিখেছেন, এটা কত সালে লিখছে জানো? বলা হচ্ছে 1936, তাই তো? মানে পাবলিশড হওয়া বা এই ডেটেই, কিন্তু কত বছর পরে তার পুলিশ অফিসার হিসাবে রিজাইন নেওয়ার কত বছর পরে? প্রায় 8 বছর। 8 বছর স্যার। তার মানে তিনি মনে মনে এই জিনিসটাকে এত বেশি ঘৃণা করেছেন এবং তার মনের দিক থেকে এত বেশি ব্যথা পেয়েছেন যে তিনি চাকরি ছেড়ে দিলেন, দিয়ে সেই জিনিসটাকে তিনি তার লেখনীর মধ্যে তুলে ধরেছেন। তো বলছে কি, আই ওয়াজ সাব ডিভিশনাল পুলিশ অফিসার অফ দ্য টাউন অ্যান্ড ইন অ্যান এইমলেস পেটি কাইন্ড অফ ওয়ে। মানে খুবই, মানে কেন যে আমি বুঝতাম না, এইমলেস অ্যান্ড পেটি কাইন্ড, পেটি মানে কি খুবই তুচ্ছভাবে, পেটি কাইন্ড অফ ওয়ে মানে খুবই তুচ্ছভাবে, মানে খুবই খারাপ ভাবে, যত জঘন্যভাবে পারা যায়। অ্যান্টি ইউরোপিয়ান ফিলিং ওয়াজ ভেরি বিটার, খুবই তিক্ত ছিল এই অভিজ্ঞতাটা। হ্যাঁ, অ্যান্টি ইউরোপিয়ান যে ফিলিংটা, মানে বার্মিজদের মধ্যে ইউরোপিয়ানদের প্রতি ব্রিটিশ না ব্যাপক পরিমাণে ছিল। নো, তবে বলছে নো ওয়ান হ্যাড দ্য গাটস। হোয়াট ইজ দ্য মিনিং অফ গাটস? স্যার কারো সাহস। ক্ষমতা নাই, সাহস। সামর্থ্য। নো ওয়ান হ্যাড দ্য গাটস মানে কলিজা নাই, তাই তো? টু রেইজ আর রিয়ট মানে কি, রিয়ট মানে কি দাঙ্গা, মানে দাঙ্গা বা হইচই বা একটা প্রতিবাদ করার মতো সাহস কারো ছিল না। কিন্তু প্রতিবাদ তো করতেই হবে, হয়তো দাঙ্গা বাঁধানোর কোনো সাহস নেই। বাট ইফ আ ইউরোপিয়ান উইম্যান ওয়েন্ট থ্রু দ্য বাজার্স অ্যালন, কিন্তু তারা প্রতিবাদ করতো কীভাবে? একটু অ্যাঙ্গেলে নাকি, যে মনে করো কোনো একটা ইউরোপিয়ান উইমেন বাজারে যাচ্ছে, একা একই বাজারের ভিতর দিয়ে হেঁটে যাচ্ছে, অমনি করতো কি, সামবডি উড প্রবাবলি স্পিট বেটলজেস ওভার আর ড্রেস, হয়তো বা স্যার তার এটাকে ড্রেসের বাজার উপরে। বানান ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ বলো। বাজার বানান কি ঠিক আছে? এটা ডবল এ মনে হচ্ছে। হ্যাঁ, এরকমই বাজার।
এভাবে লিখেছে রাইটার ওইভাবেই, ঠিক আছে তো? তো সেখানে বাজার বলতো সেই হিসাবে সে বাজার শব্দটা উল্লেখ করেছে, মার্কেট আর বলেনি, কারণ মার্কেট আর বাজারের মধ্যে একটু পার্থক্য আছে আর কি। সামবডি উড প্রবাবলি স্পিড বেটল জুস ওভার অ্যাড্রেস। বেটল জুস কি? পানির পিচ। পানের পিচ, তাই না? হ্যাঁ, এগুলো একটু খেয়াল রাখো, কিন্তু কোশ্চেনের সময় এগুলো আনসার কিন্তু ইনপুট করতে হবে। অ্যাজ আ পুলিশ অফিসার আই ওয়াজ অ্যান অবভিয়াস টার্গেট। তাহলে যে কোনো ইউরোপিয়ানদেরকে তারা কোনো না কোনোভাবে অত্যাচার করতো, কিন্তু যেহেতু আমি ছিলাম পুলিশ অফিসার, অথবা আমি তো নিশ্চয়ই একটা বড় টার্গেট ছিলাম তাদের কাছে, নাকি? মানে ক্লিয়ারলি বুঝতে পারতাম যে আমি একটা বড় টার্গেট তাদের কাছে। অ্যান্ড ওয়াজ বেইটেড হোয়েন এভার ইট সিমড সেফ টু ডু সো। বেইটেড মানে কি বলো তো? ফাঁদে ফেলা, হ্যাঁ, ফাঁদে উত্তক্ত ফেলা, করা। তাই তো? ফাঁদে ফেলা। বিশেষ করে বেইট মানে আমরা জানি কি, ওই যে খাবার দেওয়া হয় না মাছ ধরার সময়, বেইট বলা টোপ হয়। দাও। টোপ টোপ দেওয়া, দেওয়া। হ্যাঁ টোপ। তা টোপে গিলে ফেললেই আমাকে তারা ছাড়তো না, যে কোনো রকম তাদের ফাঁদে যদি আমি পড়ছি, টোপে যদি একবার পড়ছি, তাহলে মোটামুটি রক্ষে নাই। তো এরকম উদাহরণ হিসাবে দিয়েছে, কেমন? যে হোয়েন আ নিম্বেল বার্মান ট্রিপড মি আপ অন দ্য ফুটবল ফিল্ড। মনে করো কোনো এক আমরা আমরা হয়তো একসাথে ফুটবল খেলছি, তাহলে বার্মানদের সাথে হয়তো বা বার্মিজদের সাথে কি করছি, আমি হয়তো ফুটবল খেলছি। মনে করো কোনো একজন বার্মান লোক এসে করলো কি, ট্রিপ মানে কি, ট্রিপড আপ অন দ্য, ল্যাংমারা, ল্যাংমারা হবে। হ্যাঁ, খাওয়া বা হ্যাঁ, ল্যাং মারা। ওই যে পায়ে পা বাঁধিয়ে হোঁচট ফেলে খাওয়া। দেওয়া, নাকি? পায়ে পা বাঁধিয়ে ফেলে দেওয়া। তা ও মনে করো আমাকে ফেলে দিয়েছে, তখন রেফারি করতো কি, দ্য রেফারি, ইফ দ্য রেফারি ইজ অ্যানাদার বারমান, তাহলে তো সে কী করতো, এদিকে আর তাকাতোই না, অন্যদিকে তাকাই থাকতো। এটা যে ফাউল হয়েছে নাকি সেটাতে দেখতোই না। অ্যান্ড দ্য ক্রাউড ইয়েল্ড উইথ হেডিয়াস লাফটার। আর এটা দেখে যে সকল জনগণ খেলা দেখতো, তারা কেমন করতো? চিৎকার করতো। মানে চিৎকার কি, লাফে। মানে কি ভয়ানক হাসিতে হেঁটে হৌ হৌ হাসিতে ফেটে করে। পড়তো, নাকি? হ্যাঁ, হাসির মানে রোল পড়ে যেত। হাসির রোল যে হয়েছে আজকে। হ্যাঁ, তো এইরকম আর কি অবস্থা ছিল, যে এইভাবে তারা আমাদেরকে কি করতো, সুযোগ পেলেই প্রতিবাদ করতো, যেহেতু তাদের সরাসরি প্রতিবাদ করার কোনো সাহস ছিল না। দিস হ্যাপেন্ড মোর দ্যান ওয়ান্স। এটা একবার ঘটেনি, অনেকবার ঘটেছে। অ্যান্ড ইন দ্য এন্ড, অবশেষে, দ্য স্নিয়ারিং ইয়েলো ফেসেস অফ ইয়ং মেন। বার্মানদের চেহারা কেমন? বার্মিসদের চেহারা, হলদেটে। হ্যাঁ দেখি তো একটু বার্মান পিপলরা দেখতে কেমন। আচ্ছা, নাকগুলা ছোট ছোট। হ্যাঁ, বার্মিজ। এই হচ্ছে লেডি তো দেখতেছি শুধু। ছেলেদের বিশেষ করে ওই যে ওখানে ওরা ইয়ে আছে না, বার্মাস কি বলা হয়, স্যার, রোহিঙ্গা স্যার। আপার বার্মা লোয়ার বার্মা কেন বলা হয়? ওটা দেখলে না নিচের দিকে, আহা, ওটা কি সমুদ্রে বা উত্তরের দিক থেকে আমরা যতটুকু এদিকে আসি ততটুকু নিচে বলা হয়, ঠিক আছে তো? জি। একটু ফেস দেখি, ওদের ফেসটা একটু কালার দিবে। হ্যাঁ, মানে আমাদের এই টাইপের, এই যে এদেরকে একটু বেশি ইয়া করতো। হ্যাঁ, হ্যাঁ, তো বলতেছে যে যেখানেই স্যার, যেতাম, স্যার ওদেরকে কি করতো স্যার? সরি বলো, হ্যাঁ, ওদেরকে মানে বেশি একটু কি করতো? উত্তপ্ত করতো? তোমার কথাগুলো আমি বুঝতে পারি না কেমন জানি। হ্যাঁ, একটু মানে ইয়া আওয়াজটা এত গম্ভীর হয় যে বোঝা যায় না কথাটা। একটু তুমি মাইক্রোফোন থেকে দূরে থেকে কথা বলো তো। স্যার বলছে স্যার ওদেরকে একটু, তোমার কথা বুঝি নাই, আবার বলো। স্যার বলছে মানে ওদেরকে কি করতো ওটা জানতে চাচ্ছে সে। আমি তো আসছি, এখনো এখনো তো ওই জায়গায় যাইনি। কি করতো ওদেরকে বলেছি? না স্যার। হ্যাঁ, শুধু ফেসটা আগে দেখো, এদের চেহারাটা একটু দেখো, ফেসটা আগে দেখো, তারপরে আসতেছি আমি। হ্যাঁ, তো এখানে কি বলা হচ্ছে, ইন দ্য এন্ড স্নিয়ারিং ইয়েলো ফেসেস অফ ইয়ং মেন। স্নিয়ারিং মানে কি বলো তো? স্নিয়ারিং, বিদ্রুপাত্মক হ্যাঁ ভাবে। দেখো একটু স্নিয়ারিং ফেস দেখি আমরা কেমন। এই যে মানে দেখলে মনে হয় যেন একটু রেগে আছে, নাকি হিংসা করতেছে, বিদ্বেষ করছে, ঈর্ষা করতেছে, স্যার চোখ এরকম। জড়ো করা। হ্যাঁ, চোখ এই যে দেখো, হ্যাঁ রাগ, এরকম একটু ভেংসি দেওয়া। হ্যাঁ, ভেংসি দিত, দেখেই হয়তো বা ভেংসি দিত, একটু হয়তো বা শীষ দিত, বা একটু মানে খারাপ ইঙ্গিত দেখাতো। তাই বলছে ইন দ্য এন্ড দ্য স্নিয়ারিং ইয়েলো ফেসেস অফ ইয়ং মেন দ্যাট মেট মি এভরিহোয়ার। যেটা আমি সব জায়গায় দেখতাম, মানে যেখানে দেখতাম তারা আছে,
এবং তারা কি করতো, দ্য ইনসাল্টস হুটেড মি আফটার মি হোয়েন আই ওয়াজ অ্যাট আ সেফ ডিস্টেন্স। তারা সবসময় কি করতো, কোনো না কোনোভাবে তারা আমাকে ইনসাল্ট করার চেষ্টা করতো। ইনসাল্ট যেন হুট মানে কি, সবসময় যেন আমার অপমান পিছনে ছুটছেই। নিন্দাসূচক হ্যাঁ, শব্দ করে। হয়তো শব্দ করে আমার পিছনে আসছে, বিশেষ করে যখন আমি সেফ ডিস্টেন্সে থাকতাম। সেফ মানে কি, মানে আমি নিরাপদ, যাতে একটু আমাকে দূরে। দূরত্ব হ্যাঁ, বজায় রেখে দূরত্ব চলতো। বজায়। হ্যাঁ, কাছাকাছি থাকলে হয়তো একটু খোঁচা টোচা দিত, সেটা হয়তো দিতে পারতো না, কিন্তু ওই ইনসাল্টমূলক যে ইঙ্গিত বা হচ্ছে ভেংসি বা সাউন্ড গাল এগুলো দেয়া। করতো। হ্যাঁ, এবং গট ব্যাডলি অন মাই নার্ভস, আর এইগুলো আমাকে খুব ব্যথা দিত। মানে এত বেশি কষ্ট দিত, একদম মনে হচ্ছে যেন কলিজায় লাগতো। হ্যাঁ, গট ব্যাডলি অন মাই নার্ভস। নার্ভস বলতে এখানে কি বোঝানো হচ্ছে? নার্ভস বলতে স্যার মস্তিষ্ক। স্নায়ু। হ্যাঁ, মানে এখানে নার্ভস বলতে যেটা আমরা বুঝি সেটা না, আমরা বুঝবো কি খুব বেশি আঘাত পাওয়া, তাই তো? এটা একটা ফ্রেজ। দ্য ইয়ং বুদ্ধিস্ট প্রিস্ট, বিশেষ করে এই যে বুদ্ধিস্ট প্রিস্টরা, ওয়ার দ্য ওর্স্ট অফ অল, এরা ছিল হচ্ছে জম্মের খারাপ। বাংলা কথা, বাংলা বলি না? খারাপের খারাপ। খারাপের খারাপ, ওর্স্ট অফ অল। সবাই খারাপ, তো সবাই ছিল, কিন্তু বুদ্ধিস্ট প্রিস্ট যারা, এরা ছিল হচ্ছে সবচেয়ে খারাপ। হ্যাঁ, এই যে এখানে এদেরকে সবচেয়ে খারাপ বলতেছে। যাজকরা। হুম, যে এরা যেন স্যার আমার, প্রিস্ট হ্যাঁ বলো। প্রিস্ট মানে কি বোঝাচ্ছে? যাজক। ধর্মযাজক, ধর্মযাজক যারা উপাসনা করে, ধর্মীয় যারা, তাই তো, বিশেষ করে ধর্মীয় বিষয় চর্চা বিষয়গুলো করে। চর্চা করে, তাই তো, এদেরকে বলা হচ্ছে প্রিস্ট। তো তারা ছিল হচ্ছে কি সবচেয়ে বেশি খারাপ। আর খারাপ। এরা আবার শহরে কত ছিল, দেয়ার আর সেভারাল থাউজেন্ডস অফ দেম ইন দ্য টাউন। অসংখ্য। কয়েক হাজার ছিল। হ্যাঁ, হ্যাঁ বলো। স্যার যেহেতু তারা প্রিস্ট ছিল, ওদের তো আরো ভালো থাকার কথা, ওরা দেখি আরো খারাপ। ওটা ওনার ক্ষেত্রে বলেছে, ঠিক আছে তো, যে ওনার কাছে লেগেছে। এখন প্রিস্টদেরকে আবার খারাপ অন্য বলবো দেশে না। তো লোক হ্যাঁ, দেশে তো খারাপ ব্যবহার। হ্যাঁ, এখন তোমাকে সবকিছু যখন, পরে বুঝে যাবে স্যার। হ্যাঁ তার আগে এত কথা হ্যাঁ, বললে হবে না। পাকিস্তানিরা যদি তোমাকে এরকম করতো, তুমি এখন যারা হচ্ছে হুজুর ছিল, তারা কি যদি দেশীয় ফিলিং থাকে, তারাও নিশ্চয়ই পাকিস্তানিদের দেখে একটু নিশ্চয়ই করতো না, বলো? জি স্যার। হ্যাঁ, তো সেই অর্থে বোঝানো হয়েছে যে এনার ক্ষেত্রে ওইটা মনে হয়েছে, তাই বলা হচ্ছে দেয়ার ওয়ার সেভারাল থাউজেন্ডস অফ দেম ইন দ্য টাউন অ্যান্ড নান অফ দেম সিম টু হ্যাভ এনিথিং টু ডু। এবং তাদের দেখে মনে হতো তাদের আর কোনো কাজ নাই, শুধু কি করা, এক্সেপ্ট স্ট্যান্ড অন স্ট্রিট কর্নার, রাস্তার কোনায় কোনায় দাঁড়িয়ে থাকা, অ্যান্ড জিয়ার অ্যাট ইউরোপিয়ানস, আর ইউরোপিয়ানদের দেখে ঠাট্টা করা। এছাড়া যেন এদের কোনো আর কাজই ছিল না। হুম, তো এই হচ্ছে সেটিংটা আর কি, মানে তিনি তার ব্যাকগ্রাউন্ডের ব্যাপারটা বললেন। এখানে কিন্তু মূল কাহিনী এখনো শুরু হয়নি, জাস্ট হোয়াট ইজ দ্য নেগেটিভ এক্সপিরিয়েন্স, হ্যাঁ, জর্জ অরওয়েল গট ডিউরিং হিজ ওয়ার্ক ইন লোয়ার বার্মা হি হ্যাজ প্রেজেন্টেড, অ্যান্ড অ্যাজ অ্যান এক্সাম্পল হি ইজ গোয়িং টু সে অ্যান ইনসিডেন্ট দ্যাট গেভ হিম ভেরি রিয়েল ইনসাইট, হ্যাঁ, হোয়াট অ্যাকচুয়ালি দ্য পজিশন অফ দ্য বার্মা ব্রিটিশ পিপল ইন বার্মা। তো এটুকু কি বুঝতে পারছো তো? কারো কোনো সমস্যা আছে এটুকুতে? না স্যার। না। ওকে। স্যার নিম্বেল অর্থ কি? নিম্বল মানে দ্রুতগামী, মানে খুব দৌড়ে আসা, খুব স্পিডি। দেখো, নিম্বলনেস, এই যে দেখো, দেখতে পাচ্ছ? এইটা দেখলে বুঝতে পারবা এই লোকটা কিভাবে দৌড়াচ্ছে, খুব দূরে নাকি, খুব দ্রুত। হুম, আচ্ছা, যে খুব দ্রুত হাত পা ছুটতে পারে, এগুলোকেও নিম্বল বলা হয়ে থাকে। হ্যাঁ, মনে করো ফুটবলে মাঠে খেলতেছে, দৌড়ে এসে দিল একটা ল্যাং মারে ফেলে, আমি তো মোটামুটি গড়াতে শুরু করলাম, রেফারি দেখছি অন্যদিকে তাকায় আছে। হ্যাঁ, সে দেখেই নিজে এখানে একটা ফাউল ঘটেছে নাকি। স্যার আর্জেন্টিনা রেফারির মতো। আচ্ছা, এবার তো এগুলো তো খুবই খারাপ ছিল, মানে কি বলবো, খারাপের খারাপ হচ্ছে। অ্যাট অল দিস ওয়াজ পারপ্লেক্সিং অ্যান্ড আপসেটিং, এগুলো খুবই বিরক্তিকর ছিল এবং হতাশাজনক ছিল। ফর অ্যাট দ্যাট টাইম আই হ্যাড অলরেডি মেড আপ মাই মাইন্ড, অতএব ওই থাকতে থাকতে আমি আমার মন স্থির করে ফেলেছিলাম। কি স্থির করেছিলাম? দ্যাট ইম্পেরিয়ালিজম ওয়াজ অ্যান ইভিল থিং। এটা একটু খেয়াল করো, ইম্পেরিয়ালিজমকে সে নিজেই কি বলছে? ইভিল থিং। ইভিল। এটা আসলেই বাজে একটা জিনিস। অ্যান্ড দ্য সুনার আই চাক আপ মাই জব, যত তাড়াতাড়ি আমি আমার চাকরি ছাড়ি, অ্যান্ড গট আউট অফ ইট, এবং এর থেকে বেরিয়ে যেতে পারি, ততই ভালো, দ্য বেটার। অতএব এ চাকরি আর বেশি দিন করা যাবে না, এ থাকলে আমি পুরো মানসিকভাবে পাগল হয়ে যাব। হুম, স্যার চাকটাফ মানে কি? ওই যে ছেড়ে দেওয়া। চাকটাফ। থিওরিটিক্যালি অ্যান্ড সিক্রেটলি, অর্থাৎ তত্ত্বগত দিক থেকে বা গোপনে গোপনে আমি ভাবছিলাম। অফকোর্স আই ওয়াজ অল ফর দ্য বার্মিজ, মনে মনে কিন্তু আমি বার্মিজদেরকে পছন্দ করতাম, মানে ওদের পক্ষে ছিলাম। অল ফর মানে কি? কারো পক্ষ নেওয়া, মানে ভিতরে ভিতরে এবং সত্যিকার অর্থেই গোপনে গোপনে আমি কিন্তু আসলে
বার্মিজদের পক্ষেই ছিলাম, কারণ আমি তো জানতাম যে ওদেরকে কীভাবে অত্যাচার করা হচ্ছে। এই জন্য ওই বুদ্ধিস্ট প্রিস্ট বলো আর যাই বলো, সবাই আমাদের উপরে খুবই অত্যাচার করতো, কিন্তু এই অত্যাচারটা আসলে আমরা করেছি বলে তার ফিডব্যাক আমরা পাচ্ছি, তাই না? এবং অল এগেইনস্ট দেয়ার অপারেশার্স, এবং যারা অপারেশার্স ছিল তাদের বিপক্ষে। কাদের বিপক্ষে তাহলে? সে নিজেই অত্যাচারকারী। হ্যাঁ, ব্রিটিশদের অত্যাচারকারী কারা? বিপক্ষে। ব্রিটিশদের। তাহলে সে নিজে ব্রিটিশ হওয়া সত্ত্বেও সে কিন্তু অত্যাচারীদেরকে অপছন্দ করত, ব্রিটিশ পিপলদেরকে সে নিজে ঘৃণা করত। কারণ সে তো যদি একজন মানে কি বলবো ওপেন মাইন্ডেড হয় এবং সৎ হয় মনের দিক থেকে, তাহলে তো বুঝতেই পারবে যে আসলে আমার কাজটা কি করা উচিত আর আমরা আসলে এখানে কি করছি। অ্যান্ড অ্যাজ ফর দ্য জব আই ওয়াজ ডুইং, আর আমি যে কাজটা করছিলাম, আই হেটেড ইট মোর বিটারলি দেন আই ক্যান পারহ্যাপস মেক ইট ক্লিয়ার। মানে কাজটা আমি এত বেশি ঘৃণা করতাম যে আমি পরিষ্কার করে বলতে পারবো না যে আমি কতখানি ঘৃণা করতাম। ইন আ জব লাইক দ্যাট, অর্থাৎ এই প্রকার কাজে, ইউ সি দ্য ডার্টি ওয়ার্ক অফ ইউরোপ এম্পায়ার অ্যাট ক্লোজ কোয়ার্টার। তাই বলছে এরকম কাজে যদি তুমি থাকো তাহলে তুমি খুব কাছাকাছি থেকে দেখতে পাবে যে সাম্রাজ্যবাদের সবচেয়ে খারাপ কাজগুলো কি, ডার্টি ওয়ার্ক কি, তুমি সহজে দেখতে পাবে। বিশেষ করে এবার কিছু উদাহরণ দিচ্ছে দেখো। দ্য রেস প্রিজনার হার্ডলিং ইন দ্য স্টিঙ্কিং কেজেস অফ দ্য লক আপস। লক আপ মানে কি বলতো? জেলখানা। কারাগার। হ্যাঁ, কারাগার, জেলের ভিতর। হ্যাঁ, যে তুমি যদি যাও দেখবা যে রেস্ট প্রিজনার মানে কি, হতভাগা যারা কয়েদি নাকি যারা বন্দী, কয়েদিরা। তারা কি করছে, ছোট্ট ছোট্ট লক আপে, কেজের মতো, যেগুলো আবার কেমন খাঁচার মতো, সে খাঁচাগুলো আবার কেমন স্টিঙ্কিং, মানে দুর্গন্ধপূর্ণ, কারণ যেখানে হয়তো বা 5 জন ধরবে সেই জায়গায় 10 জনকে রেখে দিয়েছে। তারা কি করতো, হার্ডলিং মানে কি গাদাগাদি করে থাকতো। তাহলে দ্য রেস্ট প্রিজনার হার্ডলিং ইন দ্য স্টিঙ্কিং কেজেস অফ দ্য লক আপ। তাদের দেখো তাদের কি হচ্ছে, দ্য গ্রে কাউড ফেসেস অফ দ্য লং টার্ম কনভিক্টস, এবং যারা হচ্ছে দীর্ঘদিনের, হ্যাঁ, যারা শাস্তি ভোগ করছে, মনে করো লাইফ টার্ম হতে পারে, 10 বছর 20 বছর যারা জেলে আছে, তাদের গ্রে অ্যান্ড কাউড ফেস। কাউ মানে কি বলতো? কাউড বলতে কি বোঝানো হচ্ছে? ও বেচারা। ভীত, ভীত। ভীত সন্ত্রস্ত ভীত। মুখ। ভীত। এগুলো দেখলে পারে। আরো কি, দ্য স্কিয়ার্ড বাটক্স অফ দ্য ম্যান হু হ্যাড বিন ফ্লগড উইথ ব্যাম্বোস, আর তাদের যে কি পশ্চাৎ ভাগ নাকি, যেটা মেরে একদম পুরো দাগায় দেওয়া হয়েছে। স্কিয়ার্ড বাটক্স, বুঝতে পারছো বাটক মানে কি? জি স্যার। হ্যাঁ জি স্যার। হ্যাঁ, ওইখানে মাইরে কি দিয়ে মারছে, ব্যাম্বো দিয়ে। ফ্লগ বা মানে মারা, ফ্লগ মানে মারা, যে হারে মারছে, এই সব কিছু অল দিস। তাহলে কি হচ্ছে, তাদের ছোট্ট কারাগারের ভিতরে অনেকজনকে একসাথে গাদাগাদি করে রাখা, তারপরে দীর্ঘ দিনের যারা আসামি, তাদের ভীত সন্ত্রস্ত, হ্যাঁ, বিবর্ণ মুখ, এবং যাদেরকে বাঁশ দিয়ে পেটানো হয়েছে তাদের এই পশ্চাৎভাগ দেখলে পারে কি হবে, অল দিস অপ্রেসড মি উইথ অ্যান ইনটলারেবল সেন্স অফ গিল্ট। আমি যেখানে কাজ করছি এর জন্য আমার পুরো পুরো দস্তুর কেমন হতো, মানে অপরাধ বোধ, মানে অসহনীয় নিজেকে দোষী মনে হতো। হ্যাঁ, একটা অপ্রেসড করতো আমাকে, মানে খুবই ব্যথা দিত। বাট আই কুড গেট নাথিং ইন টু পার্সপেক্টিভ, কিন্তু আমার আসলে কিছুই করার ছিল না এই জায়গায়। এই পরিস্থিতিতে আমার কিছুই করার ছিল না। কারণ কি, আই ওয়াজ ইয়াং অ্যান্ড ইল এডুকেটেড। আমি ছিলাম একটু ছোট, বয়সে ছিলাম ছোট, এবং মানে ইল এডুকেটেড, ওদের মতে আমি একটু অল্প শিক্ষিত ছিলাম, কম শিক্ষিত ছিলাম, বা খারাপ ছিলাম আর কি। মানে ব্রিটিশদের ক্ষেত্রে তাহলে তো আমি খারাপই হব নাকি, যেহেতু আমি ওদেরকে ঘৃণা করছি। আই হ্যাড টু থিঙ্ক আউট মাই প্রবলেমস ইন দ্য আটার সাইলেন্স। অতএব নীরবেই আমার সমস্যাগুলো আমাকে চিন্তা করতে হতো, মানে আমি ভাবতাম কিন্তু বলার কিছু ছিল না। আই হ্যাড টু থিঙ্ক আউট মাই প্রবলেমস ইন আটার সাইলেন্স, পুরো স্যার এই নীরবে। লাইনটার গ্রামাটিক্যাল স্ট্রাকচারটা একটু বলেন। কোনটা? এই লাইনটার হ্যাড হ্যাড টু হ্যাডের থিঙ্ক। ব্যবহার, এটা কোন টেন্সে আছে বলো তো, তুমি বলো এটা কোন টেন্সে আছে? হ্যাড কোন টেন্সে আছে? যেমন আমি যদি বলি আই হ্যাভ হ্যাড মাই মিল, আমি আমার খাবার খেয়েছি, এটা কোন হ্যাঁ, tense আছে? পারফেক্ট টেন্স আছে না? প্রেজেন্ট পারফেক্ট। হ্যাঁ, পারফেক্ট। পাস্ট পারফেক্ট। হ্যাঁ, তাহলে ওটা হবে কি, হ্যাড কোন টেন্স হবে? বই পাস্ট পাস্ট পারফেক্ট টেন্স হবে। পারফেক্ট। হ্যাঁ, গ্রহণ করা। বা এখানে যেমন এটা যদি বলি যে আই হ্যাভ হ্যাড আ টক উইথ হিম, এর মানে কি, আই হ্যাভ হ্যাড আ টক উইথ তার হিম, সাথে আমি আমার তার সাথে কথা বলেছি। ঠিক একইভাবে আই হ্যাড টু থিঙ্ক, ঠিক আছে তো?
যদিও এই ব্যবহারগুলো এখন আর নেই। এটা এই লেখাটা কত সালের আগে বলো তো, আজ থেকে কত বছর আগে? স্যার অনেক পুরনো। হ্যাঁ, তাহলে অনেক পুরনো। অনেক ভাষাগত ব্যাপার রয়েছে যেগুলো টেক্সট পড়তে গেলে তোমার কাছে মনে হবে ভুল, কিন্তু তৎকালীন সময় এগুলো ব্যবহার হতো, যেগুলো এখন আর অতটা ব্যবহার হয় না। ঠিক আছে? লাঞ্ছনেও আছে। হ্যাঁ হ্যাঁ এই জন্যই স্যার একটু জিজ্ঞাসা করলাম হ্যাঁ, কনফিউশনের জন্য। আচ্ছা সমস্যা নেই। ওরে বাবা, এটা কার গো, শিহাব নাকি? শিহাব তুমি কথা বলো না, কারণ তোমার কথা পুরো বৃথা। তোমার কথা কিচ্ছু বুঝছি না, কারণ তোমার যে সাউন্ড আমি বলেছি আগে ঠিক করতে হবে, তা নাহলে কথা বলতে পারবে না। স্যার ওর মনে হয় ফোনই সমস্যা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তেহারের সাউন্ড হচ্ছে তোমার কথার চেয়ে আমরা অন্যরকম সাউন্ড শুনতেছি, একদম স্ক্র্যাচিং সাউন্ড, যেটা কানে লাগতেছে। হ্যাঁ শিয়াব। আচ্ছা, তা বলছে দ্যাট ইজ ইম্পোজড অন এভরি ইংলিশম্যান ইন দ্য ইস্ট। অতএব যে সাইলেন্সটা পুরো প্রত্যেকটা ইংলিশম্যানের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে, যে কেউ কোনো কথা বলতে পারবে না, যা দেখবা শুধু নীরবে সহ্য করবা, কথা বললেই কিন্তু বিপদ আছে। হ্যাঁ, তাই আই ডোন্ট ইভেন নো দ্যাট দ্য ব্রিটিশ এম্পায়ার ইজ ডাইং। ততক্ষণ পর্যন্ত আমি অবশ্য বুঝতে পারিনি যে ব্রিটিশ এম্পায়ার খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। হুম, স্টিল লেস ডিড আই নো, এবং তার থেকেও আরও কম জানতাম যে ইট ইজ আ গ্রেট ডিল বেটার দ্যান দ্য ইয়ং এম্পায়ার্স দ্যাট আর গোয়িং টু সাপ্ল্যান্ট ইট। এবং এটা যে আস্তে আস্তে ভালো হবে, বিশেষ করে যারা ইয়ঙ্গার এম্পায়ার্স, যারা পরবর্তীতে আসবে আমাদের পরে, যারা আমাদেরকে সাপ্ল্যান্ট করবে নাকি, তাদের জন্য যে পরিস্থিতি ভালো হয়ে যাবে, এটা আমি অতটা জানতাম না। আমি ভাবছিলাম যে খারাপ থেকে আরও দিন দিন আরও খারাপই হবে। অল আই নিউ ওয়াজ দ্যাট, আমি যা জানতাম সেটা হলো যে আই ওয়াজ স্টাক বিটুইন, কি হচ্ছে, আমি আটকে গেছি কোথায়, বিটুইন মাই হেটেড অফ দ্য এম্পায়ার আই সার্ভড। একদিকে হচ্ছে কি, আমি যে এম্পায়ারকে সার্ভ করছি তার প্রতি রয়েছে আমার ব্যাপক ঘৃণা, আর একটা হচ্ছে কি, মাই রেইজ এগেইনস্ট দ্য ইভিল স্পিরিটেড লিটিল বিস্ট হু ট্রাইড টু মেক মাই জব ইম্পসিবল। আর একটা হচ্ছে কাদেরকে ঘৃণা করতাম, বার্মিজদের। হ্যাঁ ওই লিটিল স্পিরিটেড, তাই তো, দেখো ইভিল স্পিরিটেড লিটিল বিস্ট, মানে দেখতে দেখতে ওর তো ছোটো সাইজ, তাই না, ব্রিটিশটা একটু লম্বা চওড়া, আর বার্মিজটা কি একটু ছোট, তাই তো, এবং হচ্ছে কি ইভিল স্পিরিটেড মানে শয়তান। মানে শয়তান কেন বলতো, কারণ ওরা তো সবসময় তাকে অত্যাচার করতো। অতএব একদিকে হচ্ছে ব্রিটিশদের প্রতি ঘৃণা, আর একদিকে হচ্ছে বার্মিজদের প্রতি ঘৃণা, এই দুই জায়গায় ও আটকে গেছে। আমি আসলে কাকে পছন্দ করব আর কাকে ঘৃণা করবো আমি নিজেই বুঝতাম না। এরকম একটা অসহনীয় পরিস্থিতির ভিতরে আমি পড়ে গেছিলাম। উইথ ওয়ান পার্ট অফ মাই মাইন্ড, আমার এক মন দিয়ে আমি ভাবতাম কি, আই থট অফ দ্য ব্রিটিশ রাজ অ্যাজ অ্যান আনব্রেকেবল টিরানি। আমি একদিকে ভাবতাম যে এই যে অত্যাচার, এটা সহজে আনব্রেকেবল, এটা সহজে ভাঙবে না। হ্যাঁ, অ্যাজ সামথিং ক্ল্যাম ডাউন, যেটা একদম শিকড় গেড়ে বসছে। মানে কি? কোনটা টিরানি, মানে ওই যে অত্যাচার, ঠিক আছে তো, হ্যাঁ ঠিক আছে তো, যেটা হচ্ছে কি টিরানি মানে অত্যাচার করা বা অত্যাচার, বা অত্যাচারী, এরকম আর কি, ঠিক আছে তো। এটা হচ্ছে বলছে অ্যাজ সামথিং ক্ল্যাম ডাউন। ক্ল্যাম ডাউন মানে কি, একদম শিকড় গেড়ে বসা, মানে একদম জোরালোভাবে লেগে যাওয়া। ইন সিকুলার সিকুলারম, এটার মানে কি, চিরদিনের চির, জন্য। ফর এভার নাকি, চিরদিনের জন্য। হ্যাঁ, আপন দ্য উইল অফ প্রোস্ট্রেট পিপলস। তাহলে তাদের মনের উপরে একদম এমনভাবে শিকড় গেড়ে বসছে। এই প্রোস্ট্রেট পিপল বলতে কাদের বোঝানো হচ্ছে, এই বার্মিজদের, বাংলাদেশ। তাই তো, বার্মিজ বা যারা হচ্ছে অলরেডি প্রোস্টেট, মানে কি পুরো হতাশ, পুরো একদম মানে কি লাইফ সম্পর্কে পুরো ব্রিটিশ বোধ হয়ে গেছে যে সকল পিপলের, তাদের উইলের উপরে, মনের উপরে যেন চেপে বসেছে এই ব্রিটিশ রাজ। এটা হচ্ছে একদিকে ভাবতাম। আর একদিকে ভাবতাম কি, উইথ অ্যানাদার পার্ট আই থট, অন্যদিকে মনের আরেক পার্ট দিয়ে আমি ভাবতাম যে দ্য গ্রেটেস্ট জয় ইন দ্য ওয়ার্ল্ড উড বি, পৃথিবীতে আমার সবচেয়ে বড় আনন্দের কাজ হবে কি, আমি সবচেয়ে বেশি আনন্দ পাবো কোন কাজে, টু ডাইভ আ বেওনেট ইনটু আ বুদ্ধিস্ট প্রিস্ট গাটস। হ্যাঁ, যে ভুঁড়ির ভিতর, হ্যাঁ পেটের ভিতর, যদি আমি কোনো বুদ্ধিস্ট প্রিস্টের পেটের ভিতর একটা বেওনেট ঢুকে দিতে পারতাম বেশ, দিয়ে ভুঁড়ি ফাটা দিতে পারতাম, তাহলে মনে হয় আমি পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় আনন্দ পাইতাম। বেওনেট বুঝো তো, বেওনেট কি জিনিস? বন্দুকের জি ওই যে স্যার, বন্দুকের মধ্যে রাইফেলের উপরে যে ছুরিটা থাকে। হ্যাঁ একটু দেখো, বেও, এই যে দেখো, এই যে লোকের অলরেডি পেটে দিবে বলে ভাবতেছে নাকি, এরকম যেরকম করে একটা বুদ্ধিস্ট প্রিস্ট, আর এই হচ্ছে জর্জ অরওয়েল। হ্যাঁ, যে যদি এরকম ভুঁড়ির ভিতর দিতে পারতাম, রীতিমতো মজার। হ্যাঁ, তাহলে মনে হয় আমি সবচেয়ে পৃথিবীর মধ্যে কি হতাম, সবচেয়ে খুশি হতাম, হচ্ছে গ্রেটেস্ট জয় পেতাম। ব্রিটিশদের হ্যাঁ মধ্যে বন্ধুকে এরকম থাকতো। হ্যাঁ, ওই যে আমরা এর আগে একটা দেখলাম না ভিডিও, ওই যে জি জি স্যার। স্যার।
ওই যে কি, লেটার টু শামসুর। হ্যাঁ, লেটার টু লর্ড জাহাঙ্গীর, জালিয়ানওয়ালাবাগ। ওয়ালাবাগ, সেখানে দেখলাম না যে জালিয়ানওয়ালাবাগ। বন্ধুকে যখন গুলি করছে তার আগেই কিন্তু এইরকম ইয়া আছে। ফিলিংস লাইক দিস, অর্থাৎ এই ধরনের ফিলিং, একদিকে হচ্ছে কি যে ব্রিটিশদের এই ব্যাপারটা ভাবা, আর একদিকে হচ্ছে মায়ানমারের পিপলদের প্রতি এইরকম ঘৃণা। এই জাতীয় ফিলিংগুলো হচ্ছে কি, ফিলিংস লাইক দিস আর দ্য নর্মাল বাই প্রোডাক্ট অফ ইম্পেরিয়ালিজম। এগুলো হচ্ছে ইম্পেরিয়ালিজমের কি নর্মাল বাই প্রোডাক্ট। বাই প্রোডাক্ট মানে কি, ফলাফল। যে স্পেশালি বলছে আস্ক অ্যানি অ্যাংলো ইন্ডিয়ান অফিসিয়াল, তুমি যে কোনো ব্রিটিশ অফিসিয়ালকে জিজ্ঞাসা করো যারা এখানে কাজ করছে, ইফ ইউ ক্যান ক্যাচ হিম অফ ডিউটি, বিশেষ করে অফ ডিউটিতে। অন ডিউটি বললে কিন্তু তারা স্বীকার করবে না। তাই বলছে অফ ডিউটি, তুমি ডিউটিতে কোনো অ্যাংলো ইন্ডিয়ান অফিসিয়ালকে জিজ্ঞাসা করো, তারা এই একই কথাই বলবে যে আসলে আমরা মানসিকভাবে খুবই অশান্তিতে আছি, আমরা যে কাকে ঘৃণা করব সেটাই বুঝি না, হ্যাঁ, কার হয়ে যে কাজ করব সেটাই বুঝি না, এরকম একটা বিষয়। তো এইটুকু হলো কি, পুরোটাই হচ্ছে কি নেগেটিভ যে ফিলিং, সেগুলোকে তিনি মানে কি খুব জোরালো শব্দ দিয়ে, ভাষা দিয়ে বোঝানোর চেষ্টা করিয়েছেন। এখনো মূল গল্পে কিন্তু আমরা আসিনি এখনো, হ্যাঁ, এবার আসবে আর কি। ওয়ান ডে সামথিং হ্যাপেন্ড, বলছে একদিন হঠাৎ একটা ঘটনা ঘটলো। আচ্ছা, আমি একটু তোমাদের আইডি নাম্বারটা নিয়ে নিই, হ্যাঁ, দিয়েছো? ওয়ান, যারা ওয়ান, আইডি নাম্বারগুলো দিয়ে দিও। সাব্বির কি লিখেছো? স্যার এয়ারপডস দিয়ে কথা বললে একটু জোরে, জোরে হয়ে যায়। ও আচ্ছা, স্যার আরেকটা জিনিস দেখা যায় যে আপনার ভিডিওটা যখন পাওয়া যায় তারপরে আপনার ভয়েসটা একটু মানে স্লো হয়, এখন যেরকম হচ্ছে সেরকম হয় না। মানে এখন শুনতে পাচ্ছ কিন্তু তখন হয় না। জি, তখন একটু স্লো ভয়েস হয়। কিন্তু আমি তো শুনে দেখছি, হ্যাঁ, কই স্যার, ঠিকই তো হয়, আমি তো মাঝে স্যার মধ্যে কিছু রিপিটেড ক্লাস করছি। কিছু ভিডিওতে তোমার আসে শোনা যায়। নেট প্রবলেমের ইউটিউবের কারণে এক স্পিডটা একজন একটু আর এক বাড়াই দাও, প্রবলেম। তাহলে ভালো শুনতে পাবা। কিন্তু আমি তো আচ্ছা, আমার হতে পারে। তোমাদের কিছু কমপ্লেন পাওয়ার পর আমি তো দেখেছি যে খুব একটা যে আসতে হয়, আমার কাছে তো মনে হয় না, এই জন্যই আমি বুঝতেছি না কি করা স্যার যাবে। ঠিকঠাকই তো ঠিক থাকে আছে স্যার। তো স্যার, এটা রেকর্ডিং তার তো। আগের কিছু ভিডিওতে এরকম ছিল, এখন এরকম প্রবলেম হয় না। আচ্ছা, ওকে, হুম। আচ্ছা, কিছুদিন তো নেটের সমস্যা খুবই গেল, তাই না? খুবই প্রবলেম গেল না কিছুদিন, এই জন্য হতে পারে। স্যার আজকে প্রথম অনেক স্টুডেন্টের সাথে ক্লাস করতেছি, প্রায় 72 প্লাস। হ্যাঁ, কিন্তু বলছে, আমি স্যার প্রথম হ্যাঁ, সেকেন্ড ইয়ারে আমাদের স্টুডেন্টের সঙ্গে দুইটা কথা ছিল, একশো একশোর উপরে স্টুডেন্ট ছিল সেকেন্ড ইয়ারে, যেবার যারা পরীক্ষা দিবে ওদের সাথে। স্যার আমাদের ব্যাচে অনেক স্টুডেন্ট আছে কিন্তু রেগুলার 35-40 এর বেশি হয় না। হ্যাঁ, এটা রেগুলার ঘটনা, মানে কি বলবো, কাউকে বাদও দিতে পারি না। মানে ওই যে দেখি যে হ্যাঁ একদিন আসে তো আরেকদিন আসে না, কিন্তু এর তো পড়ার ক্ষতি হয় যদি তুমি রেগুলার ক্লাস না করো, একদিন রেখে আরেকদিন রেখে রাখে, তো তুমি হয়তো শুধুমাত্র চাচ্ছ যে স্যার যেন আমাকে রিমুভ না করে, এটার জন্য তুমি একটা কোটা পূরণ করে যাচ্ছ, কষ্ট হয়ে যায়। সমস্যা। এটা তো তোমার ফাঁকি ক্ষতি। নিচ্ছি। হুম। আচ্ছা, তো ঠিক আছে, আমরা গল্পে চলে যাই সরাসরি। যেহেতু বড় একটা গল্প, আমাদের 2 দিনে শেষ করতে হবে গল্পটা, হ্যাঁ। আমি একটু ধীরে যাচ্ছি এবং বিষয়গুলো বোঝানোর চেষ্টা করছি, প্রত্যেকটা ওয়ার্ড ফ্রেজ খেয়াল করবা কিন্তু, যাতে ব্রড কোশ্চেন উত্তর করার সময় যাতে কঠিন না হয়, হ্যাঁ। হচ্ছে ওয়ান ডে সামথিং হ্যাপেন্ড হুইচ ইন আ রাউন্ড অ্যাবাউট ওয়ে ওয়াজ এনলাইটেনিং। যেটা একটু রাউন্ড অ্যাবাউট মানে কি জানো তো? না স্যার। ঘুরিয়ে পেঁচিয়ে হ্যাঁ, হবে। যদি একটু মানে সরাসরি না ভেবে, যদি আমরা একটু মানে ভিতরে প্রবেশ করে একটু উল্টা করে ভাবি, মানে মনে করো একটা জিনিস সোজা আছে, তাকে যদি তুমি উল্টিয়ে দাও তাহলে হয়তো ভালো বিষয়টা আরও বুঝতে পারবা। এই যে রাউন্ড অ্যাবাউট মানে ঘুরিয়ে পেঁচিয়ে, ঠিক আছে তো, এদিক ওদিক উল্টায়ে এগুলো করে, এই যে এগুলো রাউন্ড অ্যাবাউট। আর মিনিংটা যদি আমি বলি, দেখি কি বলে তোমাদের যে, আমি ইয়া করতে বলি বিশেষ করে ডেইলি হোমওয়ার্ক, তোমরা এইগুলো করবা, হ্যাঁ। দেখো, নট জি ফলোয়িং স্যার। আ শর্ট ডিরেক্ট রুট, হ্যাঁ, মানে সরাসরি না, ডাইরেক্টলি না ভেবে যদি আমরা একটু উল্টায়ে ভাবার চেষ্টা করি, তাহলে যেটা পাবো সেটা হলো এরকম যে ইট ওয়াজ এনলাইটেনিং, মানে খুবই শিক্ষামূলক। মানে গল্পটা হয়তো খারাপ ছিল,
কিন্তু যদি আমি গল্পটাকে খারাপ দিকটাকে বাদ দিয়ে একটু ভাবার চেষ্টা করি তাহলে কিন্তু এটা খুব শিক্ষামূলক ছিল। আমি খুব বড় একটা অভিজ্ঞতা পেয়েছি এখান থেকে। বলছে ইট ওয়াজ আ টাইনি ইনসিডেন্ট ইন ইটসেলফ। ঘটনাটা কিন্তু খুবই ছোট। টাইনি মানে কি? পুচকে, ছোট। ছোট ঘটনা। বাট ইট গেভ মি আ বেটার গ্লিমস। কিন্তু এটা আমার মানে কি গ্লিমস মানে কি বলতো, অন্তর্দৃষ্টি, হ্যাঁ, বা একটা ইনসাইট আমাকে দিয়েছিল পলক। বেটার। হুম। দেন আই হ্যাড বিফোর অফ দ্য রিয়েল নেচার অফ, দেখো এখানে কিন্তু হ্যাড হয়েছে ইম্পেরিয়ালিজম। হুম। যে ইম্পেরিয়ালিজম সম্পর্কে তো আমি আগে তো ঘৃণাবোধ করতামই, কিন্তু এমন একটা ঘটনা আমার ঘটেছিল যেটা আমাকে ইম্পেরিয়ালিজম সম্পর্কে যে রিয়েল নেচার, একদম সত্যিকারের এর যে পরিবেশ বা তার মেন্টালিটি বা তার ঘটনাগুলো আমাকে তুলে ধরেছিল। আর আমি বুঝতে পেরেছিলাম দ্য রিয়েল মোটিভস, আসল উদ্দেশ্যটা কি, ফর হুইচ ডেসপটিক গভর্নমেন্ট অ্যাক্টস। দেখো সে কিন্তু ব্রিটিশ সরকারকে বিভিন্নভাবে গালাগালি করতেছে না? এখানে বলছে কি জি স্যার। ডেসপটিক মানে কি বলো? স্বেচ্ছাচারী, স্বৈরাচারী বা হুম। দেখো হচ্ছে কি টিরানিক্যাল, হ্যাঁ, টিরানিক্যাল মানে অত্যাচারী, এক্সারসাইজিং পাওয়ার ইন আ ক্রুয়েল অ্যান্ড অর আরবিট্রারি ওয়ে, মানে খুব খারাপভাবে ক্ষমতা ব্যবহার করা এইরকম। তাই বলছে আর্লি ওয়ান মর্নিং, এবার ঘটনাটা শুরু হলো এখান থেকে শুরু। আর্লি ওয়ান মর্নিং, একদিন খুব সকালে সকালে আর কি, দ্য সাব ইন্সপেক্টর অ্যাট আ পুলিশ স্টেশন দ্য আদার এন্ড অফ দ্য টাউন, মানে এই যে আমি শহরে যে থাকতাম সেই শহরের অন্য প্রান্তে এক পুলিশ স্টেশন থেকে একটা সাব ইন্সপেক্টর করলো কি, র্যাং মি আপ অন দ্য ফোন, ফোনে আমাকে কল মানে ডাকলো আর কি, কল দিল আর কি। আচ্ছা, জর্জ ওয়েল কী হিসাবে কাজ করতে জায়গায়? এসপি স্যার। পুলিশ অফিসার। সাব ডিভিশনাল পুলিশ অফিসার, তো ডিভিশনাল, আর এটা হচ্ছে কি থানার একটা পুলিশ, তো সাব ইন্সপেক্টর একটা পুলিশ স্টেশন ইন দ্য এন্ড অফ দ্য টাউন র্যাং মি আপ অন দ্য ফোন অ্যান্ড সেইড দ্যাট অ্যান এলিফ্যান্ট ওয়াজ র্যাভিজিং দ্য বাজার, মানে একটা বাজারে খুব ভাঙচুর করতেছে, নষ্ট করতেছে, লন্ডভন্ড করে হ্যাঁ দিচ্ছে। লন্ডভন্ড করতেছে। উড আই প্লিজ কাম, আমি সেখানে যাবো কিনা, অ্যান্ড ডু সামথিং অ্যাবাউট ইট, সে আমাকে জিজ্ঞাসা করলে আমি গিয়ে কিছু করতে পারবো কিনা। আই ডোন্ট নো হোয়াট আই কুড ডু, আমি জানতাম না আসলে আমি কী করতে পারবো, বাট আই ওয়ান্টেড টু সি হোয়াট ওয়াজ হ্যাপেনিং, কী ঘটতো সেটা দেখার ইচ্ছা হলো আর কি। সো আই গট অন আ পনি অ্যান্ড স্টার্টেড আউট। হোয়াট ইজ পনি বলো তো? টাট্টু ঘোড়া। ঘোড়া, টাট্টু ঘোড়া। হ্যাঁ, পনি আমরা একটু টাট্টু ঘোড়া দেখে আসি। হ্যাঁ, এটা যেহেতু তোমাদের সেকেন্ড ইয়ারে একটা গল্পে আসবে পনি, মানে একটু ছোট টাইপের, হ্যাঁ দেখো এই জাতীয়, মানে বেশি চড়া না উঁচু না, এই জাতীয় ঘোড়াকে বলা হচ্ছে পনি। সো এরকম একটা পনিতে চড়ে আই কী করলাম, যাত্রা শুরু করে দিলাম। আই টুক মাই রাইফেল, সেটা রাইফেল নিল, রাইফেলের ইয়াটা খেয়াল করো, রাইফেলের ইয়া কি, মডেল কি, অ্যান ওল্ড 44 উইনচেস্টার। দেখি তো আমরা এই রাইফেলটা একটু দেখি কেমন রাইফেল সেটা। AK-47 নিলে বেশি ভালো হতো। এই যে এরকম, হ্যাঁ একটু এই জাতীয় তৎকালীন সময়, আর এটা হচ্ছে আধুনিক আর কি, এই যে একটা দেখলাম না, এটা হচ্ছে একটু আধুনিক। আচ্ছা, তো এই জাতীয় একটা নিলাম, অ্যান্ড মাস্ট টু স্মল টু কিল অ্যান এলিফ্যান্ট, আমি যেটা নিলাম সেটার আসলে অতটা শক্তি না যে একটা হাতি মারা যাবে, বাট আই থট দ্য নয়েজ মাইট বি ইউজফুল ইন টেরোরেম। টেরোরেম মানে কি, আতঙ্ক, অন্তত আতঙ্ক তৈরি করতে এটা কাজে লাগবে আর কি, এর নয়েজটা। ভেরিয়াস বারমান স্টপ মি, এবার আমি যাওয়া শুরু করলাম, যখন যাচ্ছি তখন কি দেখো বার্মাসরা কিন্তু আজকে আমার সাথে কোনো খারাপ আচরণ করেনি, দলবদ্ধভাবে থাকলেও। বলছে ভেরিয়াস বার্মানস স্টপড মি অন দ্য ওয়ে অ্যান্ড টল্ড মি অ্যাবাউট দ্য এলিফ্যান্টস ডুইং, বলতেছে বিভিন্ন কথা বলতেছে। ইট ওয়াজ অফকোর্স আ ওয়াইল্ড এলিফ্যান্ট, নট, ইট ইজ নট অ্যান ওয়াইল্ড এলিফ্যান্ট, রাদার আ টেমড এলিফ্যান্ট, বাট আ টেম ওয়ান হুইচ হ্যাড গন মাস্ট। হোয়াট ইজ দ্য মিনিং অফ মাস্ট? মাস্ট হয়ে গেছে, পাগল হয়ে যাওয়া। আমরা একটু মিনিংটা দেখে নিই। হ্যাঁ, শেষ স্যার ক্লাস। আচ্ছা শেষ হয়ে যাক, লিঙ্কটা আমি দিয়ে দিব। তাহলে তোফায়েল মাইক। বাট আ টেম ওয়ান হুইচ হ্যাড গন মাস্ট। স্যার মাস্টের মিনিং বই দেওয়া আছে। হ্যাঁ, বইয়ে দেখে নেন একটু সময়, আমি ওটা বলতে যাচ্ছি এ না। স্টেট অফ ডেঞ্জারাস ফ্রেঞ্জি টু
to which certain animals are subject at regular intervals. ওকে, ইট হ্যাড বিন চেইনড আপ, এই হ্যাজ অ্যাজ দ্য এলিফ্যান্ট হ্যাজ গন মাস্ট, সো ইট হ্যাড বিন চেইনড আপ মিনস বেঁধে রাখা, চেইন দিয়ে না, অ্যাজ টেম এলিফ্যান্টস অলওয়েজ আর হোয়েন দেয়ার অ্যাটাক অফ মাস্ট ইজ ডিউ, যখন ভাবা হয় যে মাস্টিনেসটা চলে আসবে তখন তাদের চেন দিয়ে আটকানো হয়, একেও মোটামুটি এভাবে আটকায় রাখা হয়েছিল, বাট অন দ্য প্রিভিয়াস নাইট ইট হ্যাড ব্রোকেন দ্য ইটস চেইন অ্যান্ড এসকেপ্ট, চেইন ছিঁড়ে পালিয়েছে। ইটস মাউথ, the only person who could manage it when it was in that state, so মাস্ট অবস্থায় তাকে ম্যানেজ করতে পারে একজন ব্যক্তি, সে কে? তার ওনার প্রতিপালক বা যিনি মাউথ, হ্যাঁ, হ্যাড সেট আউট ইন পারসুট, সেও তার পিছন পিছন ছুটছে, বাট হ্যাড টেকেন দ্য রং ডিরেকশন অ্যান্ড ওয়াজ নাও 12 hours জার্নি অ্যাওয়ে, হাতি গেছে উত্তর সাইডে, ও হয়তো গেছে দক্ষিণ সাইডে, নাকি উল্টা পথে চলে গেছে, এই জন্য দূরত্ব বেড়ে গেছে তাদের প্রায় 12 ঘন্টার দূরত্ব। অ্যান্ড ইন দ্য মর্নিং দ্য এলিফেন্ট হ্যাড সাডেনলি রিঅ্যাপিয়ার্ড ইন দ্য টাউন, হঠাৎ করে শহরে দেখা গেল। দ্য বার্মিজ পপুলেশন হ্যাড নো ওয়েপন্স অ্যান্ড ওয়ার কোয়াইট হেল্পলেস এগেনস্ট ইট, যেহেতু তাদের কোনো অস্ত্র নাই তো পুরো অসহায় তারা, কী করবে এর? ইট হ্যাড অলরেডি ডিস্ট্রয়েড সামবডিজ ব্যাম্বো হাট, কিল্ড আ কাউ অ্যান্ড রেডেড সাম ফ্রুট স্টলস অ্যান্ড ডেভার্ড দ্য স্টক, মানে যে কাহিনীগুলো করছে কিনা একটা এক্সাম্পল দেওয়া হলো। অলসো ইট হ্যাড মেড দ্য মিউনিসিপ্যাল রাবিশ ভ্যান, মিউনিসিপ্যাল কি পৌরসভা নাকি, পৌরসভার যে ময়লা যে সকালবেলায় এসে ময়লা তুলে ফেলে ময়লার দেওয়ার কাজ গাড়ি। হতো, সেই ময়লার গাড়িকেও কি করেছে দেখা হওয়ার পর, হোয়েন দ্য ড্রাইভার জাম্পড আউট অ্যান্ড টুক টু হিজ হিলস, ড্রাইভার মোটামুটি জানালা দিয়ে লাফ দিয়ে পালানোর সাথে সাথে হাতি কি করছে, হ্যাড টার্ন দ্য ভ্যান ওভার, উল্টাই দিয়েছে ভ্যানটা পুরো, অ্যান্ড ইনফ্লিক্টেড ভায়োলেন্স অন ইট, তারপরে ভ্যানের উপরে যত রকমের অত্যাচার করা যায় ভেঙে চুরমার করে দিয়েছে হয়তোবা, বিশেষ করে ভ্যান জাতীয় 3 চাকার যে ভ্যানগুলো থাকে। এটা এই ঘটনাগুলো ঘটাইছে, লোকজন বলতেছে আর কি, আর ও শুনতেছেন। দ্য বার্মিজ সাব ইন্সপেক্টর অ্যান্ড সাম ইন্ডিয়ান কনস্টেবলস ওয়ার ওয়েটিং ফর মি ইন দ্য কোয়ার্টার হোয়ার দ্য এলিফেন্ট হ্যাড বিন সিন, মানে আবাসিক এলাকা, কোয়ার্টার মানে এটা আবাসিক, তাই তো, যেখানে এলিফেন্টটা দেখা গেছে সেখানে তারা অপেক্ষা করছে। ইট ওয়াজ আ ভেরি পোর কোয়ার্টার, আ ল্যাবিরিন্থ অফ স্কোয়ালিড ব্যাম্বো হাটস, মানে বিশেষ করে যদি আমরা বলি স্লাম ইন, ধরানো পেছানো পথ, হ্যাঁ স্লাম ইন ছিন্ন ছিন্ন। ঢাকা যদি আমরা একটু দেখি, হ্যাঁ এই যে দেখছো এই যে অবস্থা, জাস্ট একটু ইমেজিন, মানে বস্তি এলাকা। বস্তি এলাকার মতো, হ্যাঁ ল্যাবিরিন্থের মতো, মানে রাস্তাঘাটেরও ঠিক নাই, কোন দিকে ঢুকতে যে কোন দিক দিয়ে বার হবো সেটা বোঝা যাবে না, এরকম একটা ঘনবসতি এলাকা যার ভিতরে হাতিটা ঢুকেছে বলে মনে করা হচ্ছে। তো এই ভালো জায়গায় কথা, হাতে ঢুকলে স্যার সব শেষ। হ্যাঁ শেষ। থ্যাস্ট উইথ পাম লিফ, কারো বাসা হচ্ছে তাল গাছের মানে পাতা দিয়ে তৈরি, উইন্ডিং অল ওভার আ স্টিপ হিল সাইড, বিশেষ করে বাড়িগুলো কোথায় অবস্থিত, একটা পাহাড়ের উপরে অবস্থিত, হ্যাঁ দেখো, স্লাম তবে পাহাড় থেকে ইন একজন মানুষ মারা গেছিল। ইন আ হিল, এই যে এইরকমটা মনে করো, হ্যাঁ যে পাহাড়ের উপরে এরকমভাবে উঠে গেছে, উইন্ডিং আপ মানে ঘুরে ঘুরে, হ্যাঁ এইরকম আর কি অবস্থা, বস্তি টাইপের, এটা তো একটু তো কিছু ভালো বাসা দেখা যাচ্ছে, কিন্তু এটা বস্তি, এই যে এটা ভাবতে পারো, হ্যাঁ তাও তো টিন শেড মনে হচ্ছে। ওকে, তো এরকম আই রিমেম্বার দ্যাট ইট ওয়াজ আ ক্লাউডি স্টাফি মর্নিং অ্যাট দ্য বিগিনিং অফ দ্য রেইনস, মানে বৃষ্টি শুরু হবে হবে ভাব এরকম একটা সকাল। উই বিগ্যান কোশ্চেনিং দ্য পিপল অ্যাজ টু হোয়ার দ্য এলিফেন্ট হ্যাড গন, জিজ্ঞাসা করছি এলিফেন্টটা কোন দিকে গেছে, কেউ বলতে পারছে না, কারণ যে ল্যাবিরিন্থের মতো না, গোলক ধাঁধার মতো, অ্যান্ড অ্যাজ ইউজুয়াল ফেল টু গেট অ্যানি ডেফিনিট ইনফরমেশন, তো সব বিভিন্ন জন যেহেতু বিভিন্ন কথা বলছে, সো আই ফেল টু গেট অ্যানি প্রপার হ্যাঁ ইনফরমেশন যে হোয়ার দ্য এলিফেন্ট অ্যাকচুয়ালি ওয়াজ, কোথান যে ছিল বোঝা যাচ্ছে না। দ্যাট ইজ ইনভ্যারিয়েবলি দ্য কেস ইন দ্য ইস্ট, আর এটাই আসলে এই মানে কি পূর্বাঞ্চলের দেশগুলোতে ঘটে থাকে, কি ঘটে থাকে, লোক মুখে কথা শোনা যায় বেশি কিন্তু কাজ হয় কম। আ স্টোরি অলওয়েজ কথা সাউন্ডস বেশি, কাজ ক্লিয়ার কম। এনাফ অ্যাট আ ডিস্টেন্স, হচ্ছে গল্পটা দূর থেকেই ক্লিয়ার শোনা যায়, মানে যত দূরে যাবা গল্প তত ক্লিয়ার, বাট দ্য নিয়ার ইউ গেট টু দ্য সিন অফ দ্য ইভেন্টস, যত তুমি ইভেন্টের কাছাকাছি চলে আসবা, দ্য ভেগার ইট বিকামস, ততই শুনবা যে না এমন কিছু তো ঘটেইনি, কিন্তু দূর থেকে মনে হয় যেন অনেক কিছু ঘটে গেছে, লোক মুখে বলতে বলতে বানাতে বানাতে গল্পটা যে কোথায় গিয়ে থামে। তাই বলছে
যে আমার মনে হয় এরকম কিছু ঘটেছে, যে হাতি বলে কিছু নাই আসলে, হয়তো বা মানে কি বলে রোগ মুখে রটে গেছে এরকম আর কি। বলতে সাম অফ দ্য পিপল সেইড দ্যাট দ্য এলিফ্যান্ট হ্যাড গন ইন ওয়ান ডিরেকশন, কেউ বলছে এদিকে গেছে, সাম সেইড দ্যাট হি হ্যাড গন ইন অ্যানাদার ডিরেকশন, কেউ বলছে ওইদিকে গেছে, সাম প্রোফেস ইভেন টু হ্যাভ হার্ড অফ অ্যান এলিফ্যান্ট, কেউ কেউ বলতেছে এলিফ্যান্ট নিয়ে তো কোনো কিছু শুনিই নাই এখনো, সেটা আবার কি। সুতরাং আই হ্যাড অলমোস্ট মেড আপ মাই মাইন্ড দ্যাট দ্য হোল স্টোরি ওয়াজ আ প্যাক অফ লাইজ, যে পুরো ঘটনাটা আসলে মিথ্যা সাজানো একটা গল্প। হোয়েন উই হার্ড ইয়েলস অ্যাট আ লিটল ডিস্টেন্স, কিন্তু সেই সময় ঠিক হঠাৎ করে একটু দূরে একটু চিৎকার শুনতে পেলাম, একটু দূরে ইয়েলস চিৎকার না, দেয়ার ওয়াজ আ লাউড স্ক্যান্ডালাইজ ক্রাই অফ গো অ্যাওয়ে চাইল্ড, গো অ্যাওয়ে দিস ইনস্ট্যান্ট, কেউ চিৎকার করছে এই বাচ্চা পালাও এদিক থেকে যাও, এরকম কেউ একজন যেন দ্রুত উচ্চ স্বরে চিৎকার করছে। এবং যখন গেলাম তখন দেখলাম যে অ্যান ওল্ড উইম্যান উইথ আ সুইচ ইন আর হ্যান্ড, সুইচ মানে কি বলতো, সুইচ কাস্তে স্যার। কঞ্চি হবে, কঞ্চি টাইপের চিকন লাঠি, সেটা দিয়ে কি করছে, কাম রাউন্ড দ্য কর্নার অফ আ হার্ট ভায়োলেন্টলি সুইং অ্যাওয়ে আ ক্রাউড অফ নেকেড চিলড্রেন, মানে কিছু বাচ্চা হয়তো রাস্তায় খেলা করতেছিল, তাদেরকে ওই কঞ্চি দিয়ে তাড়ছে এবং সরে যেতে বলছে রাস্তা থেকে, হয়তো বা কিছু একটা ঘটেছে। সাম মোর উইমেন ফলোড, ওই বৃদ্ধ মহিলার পাশাপাশি আরও কতগুলো মহিলাকে দেখা গেল ওদিকে যাচ্ছে। ক্লিকিং দেয়ার টাংস অ্যান্ড এক্সক্লেমিং, ক্লিকিং মানে কি, ক্লিকিং টাং জিভে টোকা দেওয়া সাউন্ড করে না এক সময়, খারাপ কিছু হলে পারে ওই রকম আর কি। হ্যাঁ আহারে এরকম করে বলে না সবাই, দিয়ে একটু জিভে একটু টোকা দেয়, একটু সাউন্ড তৈরি করে, হ্যাঁ দুঃখের বা একটু মনে হয় যেন খুব দুঃখ পেয়েছে এরকম আর কি। তাই ক্লিকিং দেয়ার টাংস অ্যান্ড এক্সক্লেমিং, এবং খুব মানে ওই যে হাহুতাশ করার মতো অবস্থা, হ্যাঁ হা হা রে কি হলো রে এরকম আর কি। বলছে এভিডেন্ট, হ্যাঁ দেয়ার ওয়াজ সামথিং, কিছু একটা ঘটেছে, দ্যাট দ্য চিলড্রেন অট নট টু হ্যাভ সিন, মানে এমন কিছু একটা ঘটেছে হয়তো বাচ্চাদেরকে না দেখতে দিবে বলে বাচ্চাগুলোকে তাড়িয়ে দিচ্ছে, যেটা বাচ্চাদের দেখা উচিত না। সুতরাং কিছু একটা ঘটছে বিধায় আই রাউন্ডেড দ্য হার্টটা ঘুরে স আ ম্যানস ডেড বডি, দেখলাম একটা মানুষের ডেড বডি কি হয়েছে, স্প্রাউলিং ইন দ্য মাড, কাদার ভিতরে পুরো হাত পা ছড়িয়ে পড়ে আছে। হি ওয়াজ অ্যান ইন্ডিয়ান, পরিচয়টা খেয়াল রেখো, হি ওয়াজ অ্যান ইন্ডিয়ান আ ব্ল্যাক দ্রাভিডিয়ান কুলি, তাহলে সে কে ছিল, সেখানকার স্থানীয় একজন কুলি, অলমোস্ট নেকেড অ্যান্ড হি কুড নট হ্যাভ বিন ডেড ম্যানি মিনিটস, মানে সে যে মারা গেছে খুব দেরি হয়নি, কিছুক্ষণ আগে হয়তো মারা গেছে। দ্য পিপল সেড দ্যাট দ্য এলিফেন্ট হ্যাড কাম সাডেনলি আপন হিম রাউন্ড দ্য কর্নার অফ দ্য হার্ট, যে হঠাৎ করে হাতিটা চলে এসেছে, কট হিম উইথ হিজ ট্রাঙ্ক, তারপর ট্রাঙ্ক মানে কি বলতো, হাতির সুর, হাতির সুর দিয়ে ধরে, হ্যাঁ পুট হিজ ফুট অন হিজ ব্যাক, তারপরে তার পিঠের উপর পা দিয়ে গ্রাউন্ডেড হিম ইনটু দ্য আর্থ, একদম গ্রাউন্ডেড মানে কি পুঁতে দেওয়া, মাটির নিচে পুঁতে পুঁতে দেওয়া। দিয়েছে একদম, মানে অতবার একটা হাতি যদি তার পিঠের উপর চাপ দেয়, তাই তো তাহলে কি হবে, এবং যেহেতু বলা হচ্ছে কি দিস ওয়াজ দ্য রেইনি সিজন অ্যান্ড দ্য গ্রাউন্ড ওয়াজ সফট, যেহেতু মাটি নরম ছিল তো মোটামুটি ঢুকে গেছে ওর ভিতরে, হ্যাঁ। এবং কি হচ্ছে অ্যান্ড হিজ ফেস হ্যাড স্কোরড আ ট্রেন্স আ ফুট, মানে প্রায় 1 ফুট গর্ত হয়ে গেছে, স্কোর আর ট্রেন্স মানে একটা গর্ত হয়ে যাওয়া, অ্যান্ড আ কাপল ইয়ার্স লং, এবং জায়গাটা পুরো কয়েক ইয়ার্ড লং ধরে পুরোটা কি হয়ে গেছে, মনে যেন গর্ত হয়ে গেছে। হি ওয়াজ লাইং অন হিজ বেলি উইথ আর্মস ক্রুসিফাইড, সে কেমনভাবে শুয়েছিল, অন হিজ বেলি মানে উবুর হয়ে নাকি, হি ওয়াজ লাইং অন হিজ বেলি উইথ আর্ম ক্রুসিফাইড, হাত পা ছড়িয়ে ক্রসের মতো সে ওখানে শুয়েছিল, অ্যান্ড হেড শার্পলি টুইস্টেড টু ওয়ান সাইড, কিন্তু মাথাটা কি হয়ে গেছে, একদিকে কাত হয়ে গেছে, মানে পুরো ভেঙে গেছে ঘাড় আর কি। অ্যান্ড হিজ ফেস ওয়াজ কোটেড উইথ মাড, এবং পুরো কাদা মাখা হয়ে গেছে তার মুখ, দ্য আইজ ওয়াইড ওপেন অ্যান্ড দ্য টিথ বার্ড অ্যান্ড গ্রিনিং উইথ অ্যান এক্সপ্রেশন অফ আনবিয়ারেবল অ্যাগনি, এবং দাঁতগুলো এমন বেরিয়ে আছে যেন দাঁত মানে কি বলবো, বের করে হাসতেছে, মানে বের করে যেন একদম কষ্টের হাসি দিচ্ছে, আনবিয়ারেবল তার অ্যাগনি, দুঃখ প্রকাশ হ্যাঁ দুঃখ প্রকাশ করছে, হ্যাঁ অসহ্য অসহ্য যন্ত্রণা। যন্ত্রণা প্রকাশ করছে। বলছে নেভার টেল মি বাই দ্য ওয়ে, দেখো এটা ব্র্যাকেটের ভিতর কিন্তু, তো তিনি বলতে চাচ্ছেন যে তার যে চেহারাটা সেটা ছিল খুবই খারাপ, এই জন্য বলতে চাচ্ছে যে কেউ আমাকে বলো না, নেভার টেল মি বাই দ্য ওয়ে দ্যাট দ্য ডেড লুক পিসফুল, যে মৃত মানুষের চেহারা নাকি শান্তিপূর্ণ হয়, কিন্তু মোস্ট অফ দ্য কর্পসেস আই হ্যাভ সিন লুক ডেভিলিশ, বলছে আমি এ পর্যন্ত যত মানে কি বলবো মানে কপস দেখেছি, মৃত বডি দেখছি, সবগুলো দেখতে আমার খুব ভুতুড়ে মনে হয়েছে, ভয়ানক মনে হয়েছে, তো এর চেহারা আরও খারাপ। দ্য ফ্রিকশন অফ দ্য গ্রেট বিস্ট ফুট
এই বিশাল হাতির বা পশুর পায়ের যে ঘর্ষণ, ফ্রিকশন মানে কি, ঘর্ষণে, ঘর্ষণ। হ্যাঁ, স্ট্রিপ দ্য স্কিন ফ্রম হিজ ব্যাক, তার পিঠ থেকে পুরো কি হয়ে গেছে, চামড়া উঠে গেছে, চামড়া উঠে গেছে। স্ট্রিপ উঠে গেছে, চুল উঠে গেছে। অ্যাজ নিটলি অ্যাজ ওয়ান স্কিনস আর র্যাবিট, যেমন করে খরগোশ কাটার পর যখন চামড়া ছেলা হয়, চামড়া ছিললে যেমন পরিষ্কার সাদা লাগে, ওই রকম তার পিঠের উপরে চামড়া পুরো উঠে গিয়ে ওরকম লাগতেছে। As soon as I saw the dead man, I sent an orderly to a friend's house nearby to borrow an elephant rifle. হ্যাঁ, রাইটারেরও ভয় পাওয়া গেছে, হ্যাঁ, সে তো ভয় পেয়ে গেছে, যে বললাম দেখি, তখন আমার একজন অর্ডারলিকে পাঠালাম যে আমার এক কাছাকাছি এক বন্ধুর বাসার আছে, দাও গিয়ে রাইফেল নিয়ে আসো, এলিফেন্ট রাইফেল, কারণ এই ছোট রাইফেল দিয়ে কাজ হবে না, হাতে আছে আচ্ছা, আমার। বাড়িতে যেটা ছিল এটা খুব ছোট ছিল। হ্যাঁ হ্যাঁ, আই হ্যাড অলরেডি সেন্ড ব্যাক দ্য পনি, আর পনিকে তো অলরেডি পাঠাই দিয়েছি, সেটা তো বলাই হয়নি। নট ওয়ান্টিং ইট টু গো ম্যাড উইথ ফ্রাইট, হয়তো হাতিকে দেখে আমার পনি আবার ভয়ে যদি পাগল হয়ে যায়, অ্যান্ড থ্রো মি ইফ ইট স্মেল দ্য এলিফেন্ট, হ্যাঁ, মানে এলিফেন্টের গন্ধ পাইলে যদি হাতিটা আবার ঘোড়াটা যদি আবার পাগল হয়ে যায়, দিয়ে আমাকে মাটিতে ফেলে দেয়, এই জন্য আমি ওটাকে আগেই বাড়ি পাঠিয়ে দিয়েছি। তো এইরকমভাবে গল্পটা আস্তে আস্তে আগাচ্ছে। দ্য অর্ডারলি কেম ব্যাক ইন আ ফিউ মিনিটস উইথ আ রাইফেল অ্যান্ড 5 কার্টিস, একটা রাইফেল নিয়ে এবং 5 কার্টিস গুলি নিয়ে আসলো। অ্যান্ড মেনহোয়াইল সাম বার্মানস হ্যাড অ্যারাইভড, বার্মান পিপল তো অলরেডি চলে এসেছে, অ্যান্ড টোল্ড আস দ্যাট দ্য এলিফেন্ট ওয়াজ ইন দ্য প্যাডি ফিল্ডস বিলো, বিলো মানে কি নিচে, মানে যেহেতু তারা পাহাড়ের উপরে উঠছে, তাই না, বাড়িগুলো যেহেতু পাহাড়ের উপরে, তাই বললো যে নিচে, অনলি আ ফিউ হান্ড্রেড ইয়ার্স অ্যাওয়ে, এই থেকে কয়েকশো গজ দূরে একটা প্যাডি ফিল্ডে হাতিটা আছে। ভেরি গুড। অ্যাজ আই স্টার্টেড ফরওয়ার্ড, প্র্যাকটিক্যালি দ্য হোল পপুলেশন অফ দ্য কোয়ার্টার ফ্লকড আউট অফ দ্য হাউস, আর যখন আমি মোটামুটি হাঁটা শুরু করলাম, দেখলাম ওই আবাসিক এলাকার যত মানুষ ছিল সবাই বাসা থেকে বের হয়ে আসলো, অ্যান্ড ফলোড মি, আমাকে পিছন পিছন অনুসরণ করতে শুরু করলো। দে হ্যাড সিন দ্য রাইফেল অ্যান্ড অল শাউটিং এক্সাইটেডলি, মানে যেহেতু আমার হাতে রাইফেল আছে, এখানে তো কাজটা সারা হয়ে গেল নাকি, সবাই চিৎকার করছে দ্যাট আই ওয়াজ গোয়িং টু শুট দ্য এলিফেন্ট, সবাই ভাবছে আমি মনে হাতিটাকে আজ গুলি করে ছাড়বো। They had not shown much interest in the elephant when he was merely ravaging the home. তাহলে যখন হাতিটা তাদের বাড়িঘর নষ্ট করছিল, তখন কিন্তু হাতির প্রতি অত আগ্রহ তাদের ছিল না। বাট ইট ওয়াজ ডিফারেন্ট নাও দ্যাট হি ওয়াজ গোয়িং টু শুট, কিন্তু এখন যে গুলি করা হবে, এই পরিস্থিতিটা খুব ইন্টারেস্টিং মনে হলো তাদের কাছে, হ্যাঁ। ইট ওয়াজ আ বিট অফ ফান টু দেম, খুব মজার, হ্যাঁ, অ্যাজ ইট উড বি টু অ্যান ইংলিশ ক্রাউড, এটা অবশ্য শুধু বার্মিজদের জন্য না, এটা ইংলিশ ক্রাউডদের জন্য এরা মজারই ঘটনা ঘটতো, হ্যাঁ। বিসাইড দে ওয়ান্টেড দ্য মিট, আর বার্মান যেহেতু হাতির মাংস খায়, তাহলে তো আরও বেশি ইন্টারেস্টিং। ইট মেড মি ভেগলি আনইজি, মানে খুব অস্বস্তি লাগা শুরু করলো আমার, হ্যাঁ, যে আমি তো ভুল করে ফেললাম মনে হয়। I had no intention of shooting the elephant. I had merely sent for the rifle to defend myself if necessary. And it is always unnerving to have a crowd following you. আর যখন এরকম অসংখ্য লোক তোমাকে ফলো করবে, তখন তোমার আননার্ভিং বা অস্বস্তি লাগবেই। আমার তো পুরো অস্বস্তি লাগা শুরু হলো। I marched down the hill looking and feeling a fool with the rifle over my shoulder and ever growing army of people jostling at my heels. আর প্রতিনিয়ত জনসংখ্যা তো বাড়তেই আছে, আর ধাক্কাধাক্কি করে আমার পিছন পিছন আসতেছে। জসলিং মানে কি বলো? ধাক্কাধাক্কি করা, তাই তো, হ্যাঁ, ভিড় করা। হ্যাঁ। At the bottom, when you got away from the huts, there was a metal road, and beyond that a miry waste of paddy fields, 1,000-year actress. তাহলে পাহাড় থেকে যখন নেমে আসলাম, নিচে যখন চলে আসলাম, দেখলাম এখানে একটা মেটাল রোড আছে, এবং তার পাশে রয়েছে কি, একটা মায়ারি ওয়েস্ট অফ প্যাডি ফিল্ডস, মানে অলরেডি মনে করো যে ধান কাটা হয়ে গেছে। প্যাডি মানে কি, ধান তো নাকি? জি স্যার। দেখি আসে কিনা। এই যে মনে করে এটা একটু ভাবতে থাকো, এটা দেখা যাচ্ছে? জি স্যার। দেখো একটু পানি পানি হয়ে যাচ্ছে, একটু পানি পানি অবস্থা, আর এদিকে ধান গাছগুলো, এই যে দেখো একটু ঘাস টাস হয়েছে, এরকম একটা কাদা কাদাটে ভাব, এইরকম একটা ইমেজ ওই ফিল্ডের অবস্থা। মায়ারি মানে কাদা কাদা, হ্যাঁ, এবং মাঝে মাঝে দেখো যে ঘাস জন্মে আছে।
এখানে বেশি ঘাস নাই, এখানে একটু বেশি দেখাবে। নট ইয়েট প্লাউড বাট সগি ফ্রম দ্য ফার্স্ট রেইন অ্যান্ড ডটেড উইথ কোয়ার্স গ্রাস। দেখো মাঝে মাঝে ছোটো ছোটো ঘাসের ইয়াতে মনে হচ্ছে যেন ডট হয়ে আছে। এবং সগি ফ্রম দ্য ফার্স্ট রেইন, সগি মানে কি, মানে নরম হয়ে থাকা। জলাভূমি। হ্যাঁ, জলাভূমি। এই যে নরম হয়ে থাকা নাকি, একটু পানিতে এই যে নরম হয়ে আছে, যে পা দিলেই ডুবে যাবে পা, এরকম আর কি অবস্থা। দ্য এলিফেন্ট ওয়াজ স্ট্যান্ডিং 8 ইয়ার্স ফ্রম দ্য রোড, হিজ লেফট সাইড টুয়ার্ডস আস। তার লেফট সাইডটা হচ্ছে আমাদের দিকে। হি টুক নট দ্য স্লাইটেস্ট নোটিস অফ দ্য ক্রাউড অ্যাপ্রোচ। তার মানে এতগুলো জনগণ যে আসছে আমার পিছন পিছন, এটা সে মোটে খেয়ালই করলো না। হি ওয়াজ টিয়ারিং আপ বাঞ্চেস অফ গ্রাস, সে হচ্ছে ঘাসগুলো কি করছে, ছিঁড়ছে। বিটিং দেম এগেনস্ট হিজ নিজ টু ক্লিন দেম, সেগুলোকে সে কী করছে, তার যে হাঁটু রয়েছে সেখানে সেগুলোকে বাড়ি দিচ্ছে, বিটিং করছে পরিষ্কার করার জন্য। অ্যান্ড স্টাফিং দেম ইনটু হিজ মাউথ, এবং ঘাসগুলোকে তার মুখের ভিতরে ঢুকিয়ে দিচ্ছে নাকি, স্টাফিং করে দিচ্ছে খাবার জন্য। এই কাজে সে ব্যস্ত। ইমেজটা খেয়াল করো, হি ওয়াজ টিয়ারিং আপ বাঞ্চেস অফ গ্রাস, বিটিং দেম এগেনস্ট হিজ নিজ টু ক্লিন দেম অ্যান্ড স্টাফিং দেম ইনটু হিজ মাউথ। ওকে, আই হ্যাড হল্টেন অন দ্য রোড, যাই হোক আমি রোডের উপরে থামলাম। অ্যাজ সুন অ্যাজ আই স দ্য এলিফেন্ট আই নিউ উইথ পারফেক্ট সার্টেনিটি দ্যাট আই অট নট টু শুট হিম। মানে হাতিটাকে দেখার সাথে সাথে আমার মনে হলো এটাকে মারা মোটেও ঠিক হবে না, কারণ কি, ইট ইজ আ সিরিয়াস ম্যাটার টু শুট আ ওয়ার্কিং এলিফেন্ট। এরকম একটা কাজের হাতিকে মারা আসলে এটা খুবই খারাপ হবে। ইট ইজ কম্পারেবল, দেখো হাতিটাকে মারা কিসের সাথে কম্পেয়ার করা হয়েছে, ইট ইজ কম্পারেবল টু ডিস্ট্রয়িং আ হিউজ অ্যান্ড কস্টলি পিস অফ মেশিনারি, বিশাল একটা যন্ত্র নষ্ট করার মতো। হ্যাঁ, অ্যান্ড অবভিয়াসলি ওয়ান অট নট টু ডু ইট ইফ ইট ক্যান পসিবলি অ্যাভয়েড ইট। আর যদি অ্যাভয়েড করা যায় যে না নামেরও কাজ চলবে, তাহলে এটা মারাই ঠিক হবে না। অ্যান্ড অ্যাট দ্যাট ডিস্টেন্স পিসফুলি ইটিং, আর যেহেতু হাতিটা ওইখানে দূরত্ব রেখে খাচ্ছে, দ্য এলিফ্যান্ট লুক নো মোর ডেঞ্জারাস দ্যান আ কাউ। একটা গরুর থেকে বেশি বিপজ্জনক মনে হচ্ছে না, মানে খুবই স্বাভাবিক মনে হচ্ছে। আই তখন থট, শান্ত। দেন অ্যান্ড আই থিঙ্ক নাও, তখনও ভেবেছিলাম এবং এখনও মনে করছি, দ্যাট হিজ অ্যাটাক অফ মাস্ট ওয়াজ অলরেডি পাসিং অফ, মানে তার যে ওই যে মাস্টিনেস ওটা অলরেডি চলে গেছে। ইন হুইচ কেস হি উড মিয়ারলি ওয়ান্ডার হার্মলেসলি অ্যাবাউট আনটিল দ্য মাউথ কাম ব্যাক অ্যান্ড কট হিম। অতএব তার মাহুত আসার আগ পর্যন্ত সেভাবেই ঘুরে বেড়াবে হার্মলেসলি, তারপরে তার মাহুত আসে তাকে ধরে নিয়ে যাবে। অতএব মোরওভার আই ডিডন্ট ইন দ্য লিস্ট ওয়ান্ট টু শুট হিম। এই কথাটা কিন্তু রাইটার কয়েকবার বলেছেন নাকি, যে ইন দ্য লিস্ট, আমি একটুও ভাবিনি যে তাকে আমি গুলি করব। আই ডিসাইডেড দ্যাট আই উড ওয়াচ হিম ফর আ লিটল হোয়াইল, কিছুক্ষণ দেখবো, কী করার জন্য, টু মেক শিওর দ্যাট হি ডিড নট টার্ন স্যাভেজ এগেইন অ্যান্ড দেন গো হোম। মানে দেখবো যে আবার একটু উন্মাদ হয়ে যায় কিনা, পাগল হয়ে যায় কিনা। যদি মনে হয় যে না তেমন কোনো সমস্যা নেই, আমি বাড়ি চলে যাব। এই হচ্ছে আমার এ পর্যন্ত মেন্টালিটি। আচ্ছা, এই প্যারাগ্রাফ কি ধরা যাবে? অনেক বড় গল্পটা। হ্যাঁ, কালকে শেষ হয়ে যাবে আশা করি। হুম, জি স্যার। এই প্যারাগ্রাফটা বড়, তাহলে এই প্যারাগ্রাফটা শুরু করি না। হ্যাঁ, তাহলে শেষ আচ্ছা করি। স্যার। তাহলে এই পর্যন্ত রাখলাম যে রাইটারের মন হলো যে আমি আর হাতিটাকে হত্যা করব না, কারণ স্যার নেক্সট ক্লাস কিবার কিবার হবে যদি একটু বলে দিতেন। না, তোমাদের যেদিন ক্লাস সেটা রবিবার। দিনে হবে। হ্যাঁ, আর এদেরটা হচ্ছে বিপরীত দিন, ঠিক আছে? বুঝতে পারছো? স্যার এই ব্যাচের সাথে কি আমাদের প্রতিদিনই হবে? মানে এই দুই একটা গল্প যেগুলো আছে সেগুলোকে আমি একটু শেষ করে নিতে যাচ্ছি, একটু আগায় নিতে যাচ্ছি তোমাদের সাথে। হ্যাঁ হ্যাঁ, প্রতিদিন না, ঠিক আছে? তো একটা করে গল্প, দুটা করে গল্প আমরা শেষ করে তারপরে আবার যখন ওদের যেটা হবে সেটা আর এখানে করাবো না তোমাদের সাথে, ওদের সাথে। হ্যাঁ, তা না হলে তোমাদের আগানো একটু কঠিন হয়ে যাচ্ছে মনে হচ্ছে। মানে স্যার মূলত তোমাদের পোস্টটা আমাদের সাথে পড়ো। প্রোজের যে কয়টা ইয়া হবে সেই কয়টা আমি একসাথে ওদের পড়া নেবো, ঠিক আছে? তো কারণ যেহেতু আমি নতুন করে শুরু করছি, যেহেতু প্রোজের যেগুলো হয়েছে সেগুলো তো তোমাদের ইয়াতে করাবো, কিন্তু এখানে যে দুই তিনটা আছে এগুলো আমরা একসাথে করবো এখানে। হ্যাঁ, ওকে, তাহলে এই পর্যন্ত রাখলাম। তো যদি এইটুকুর মধ্যে যদি কারো কোনো কিছু বুঝতে অসুবিধা থাকে একটু বলো, এইটুকুর ভিতরে যতটুকু পড়ানো হলো। স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, বলো।
হাতিকে কেন স্যার ওই মেশিনের সাথে তুলনা করা হলো? তার মূল্যটা বোঝানোর জন্য, মূল্যটা, যে এরকম একটা মূল্যবান জিনিস যেটা দিয়ে মানুষ, মানে যার হাতি সে তো এখন অনেক কাজ করতে পারবে এটা দিয়ে, তাই না? এটা যদি হত্যা করা হয়, বিভিন্ন সার্কাস হ্যাঁ হ্যাঁ, দেখায়, তাই না, খেলা সার্কাস দেখায়। দেখায় হোক, মাল বহন করা হোক, মানে বিভিন্ন কাজ তো করে। অতএব এটার একটা মূল্য আছে, তাই না, ভ্যালুটা আছে। কথায় তো হ্যাঁ বলেছেন হাতির লাখ টাকা। হ্যাঁ, তা সেই ভ্যালুটাকে বোঝানোর জন্য এটা তুলনা করা হয়েছে, বুঝতে পারছো? জি স্যার। যেটা মারা মানে একটা লস হয়ে যাওয়া, এই কথা পরে অবশ্য বলবে। হ্যাঁ, অন্তরা হাত তুলেছিলা, বলো তো কি বলতে চাচ্ছ? স্যার এই যে ইম্পেরিয়ালিজম মানে তো সাম্রাজ্যবাদ তাই না? হুম 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 এটা তো মানে অর্থটা তো জানি, কিন্তু মানে যদি এরকম ব্রিফ প্রশ্ন আসে যে হোয়াট ডু ইউ মিন বাই ইম্পেরিয়ালিজম, সেটা মানে শেষ ওই হোক, ক্ষেত্রে আমি তাহলে আলোচনা উত্তর। করব, ওটা আমি বলেছি, আমি আগেই বলেছি যে এটা নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে তো? হ্যাঁ, আচ্ছা ঠিক। ইম্পেরিয়ালিজম এবং কলোনিয়ালিজম এই দুটো শব্দ আসলে কি, এটা দিয়ে কি বোঝায়, সেগুলো আমরা আলোচনা অবশ্যই করব। দুটো আচ্ছা স্যার বললাম। আব্রাহাম অ্যাংলো এই দুইটা ইন্ডিয়ান ওয়ার্ড মানে কি? আছে। অ্যাংলো ইন্ডিয়ান মানে হচ্ছে যার বাবা বা মা কেউ না কেউ একজন ইন্ডিয়ান, একজন ব্রিটিশ, বুঝতে পারছো? জি স্যার স্যার বুঝছি। সংকট জাতি। মিক্স রক্ত, হ্যাঁ, সংকর জাতীয়, দুই দুই দেশের রক্ত যার মধ্যে আছে সে হচ্ছে অ্যাংলো ইন্ডিয়ান। আচ্ছা, তো তো ওই যে জর্জ ওয়েলের বলেছিলাম যে তোমরা ফ্যামিলি ব্যাপারটা একটু স্কেচ করবা, দেখবে ওর বাবা মা মায়ের নাম দেখলেই তোমরা বুঝতে পারবে যে আসলে কে কোথাকার। হ্যাঁ, আচ্ছা, তো ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। তো ওকে, গুড নাইট। আসসালামু আলাইকুম স্যার। ওকে। আসসালামু আলাইকুম স্যার।